ওরে আমার ক্রাশ, এ তো দেখি এক্কেবারে গ্রিক গড। শোনো ওগো সুন্দর পুরুষ, তুমি কি স্বর্গ থেকে এসে সোজা আমার এই ক্যাম্পাসের পিচঢালা রাস্তায় ল্যান্ড করলে? তোমার এই শান্ত চোখের চাউনি তো আমার ডন হৃদয় একেবারে 440 ভোল্টের শট মারলো রে। এক্সকিউজ মি, দয়া করে রাস্তা থেকে একটু সরুন। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আর জুনিয়রের সাথে এভাবে কথা বলা কিন্তু অভদ্রতা। ফালতু কথা? ওমা, আমি তো সিরিয়াসলি বলছি। তোমার এই গম্ভীর মুখের কঠিন চাউনি দেখে আমার এই চঞ্চল মনটা একেবারে লাজুক লতা হয়ে গেছে। শোনো জুনিয়র, প্রেম কিন্তু বয়স বা ক্লাস দেখে আসে না। তুমি যে আমার সিনিয়রিটিকে এইভাবে ইগনোর করছো, এটা কিন্তু বড্ড বড় অপরাধ। দেখুন আপু, আপনি ভার্সিটির সিনিয়র হতে পারেন, তবে তার মানে এই নয় যে আপনি যার তার সাথে রাস্তায় দাঁড়িয়ে রোমান্টিক নাটক করবেন। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কোনো ফালতু আলাপে সময় নষ্ট করতে না। আমার পথ ছাড়ুন আর নিজের চরকায় তেল দিন। আপু? ওরে বাবা, তোমার আপু ডাক শুনে তো আমার বুকে তীর বিঁধলো। খবরদার, আমাকে আর কোনোদিন আপু বলবে না। আমি তোমার হবু বউ, বুঝলে? আচ্ছা, এবারের এত ভাবনা নিয়ে তোমার স্মার্টফোনটা পকেট থেকে বের করো তো দেখি। জলদি তোমার নাম্বারটা দাও। আমি কোনো নম্বর দেব না, আর আপনার মতো ঝগড়ুটে স্বভাবের মেয়েরা আমার চয়েসের বাইরে। দয়া করে আমার পথ ছাড়ুন, না হলে আমি প্রক্টরের কাছে নালিশ করতে বাধ্য হব। প্রক্টর? ওই বুড়ো প্রক্টর তো আমার নাম শুনলে নিজেই ওনার কেবিন লক করে বসে থাকে। আমি এই কলেজের ডন, বুঝলে? আমার কথা ছাড়া একটা পাতাও নড়ে না এখানের। তো সেসব জেনে আমি কি করব? এসব ছাইপাশ গল্প আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। শোনো আকাশ, তোমার নাম তো আকাশই, তাই না? আইডির ট্যাগটা বড্ড দারুণ লাগছে তোমার বুকে। নাম্বারটা না দিয়ে তুমি আজ এই করিডোর পার হতে পারবে না, বলে দিলাম। আপনার সাথে তর্ক করার মতো ফালতু সময় আমার নেই। গুড ডে। ভার্সিটির মেন করিডোরটা একেবারে কমঘম করছিল। ক্লাস শেষের পর আড্ডা, হাসাহাসি আর চেনা শোরগোলে মুখর চারপাশ। এই পুরো ক্যাম্পাসেই একটা নাম শুনলে সবাই একটু সমীহ করে চলে, বলা যায় ভয়ে কেঁপে ওঠে। আর সে হলো অবন্তী। বিবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, চটপটে, প্রচন্ড ডানপিটে, আর পুরো ভার্সিটি অঘোষিত ডন। ওর পরনে ছিল একটা স্টাইলিশ জিন্স আর কালো কুর্তি, চোখে সানগ্লাস। ঠিক তখনই করিডোরের উল্টো দিক থেকে হেঁটে আসছিল ফার্স্ট ইয়ারের জেন্টলম্যান টাইপ জুনিয়র আকাশ। পরিপাটি করা করা হালকা নীল শার্ট, কাঁধে ল্যাপটপ ব্যাগ, বাতাসে এক মস্ত বড় ঝাপটায় আকাশের ব্যাগের অ্যাসাইনমেন্টের কাগজ ফুরুত করে উড়ে গিয়ে পড়ল অবন্তীর পায়ের ঠিক সামনে। আকাশ কাগজগুলো কুড়াতে নিচু হতেই অবন্তী ওর সানগ্লাসটা কপাল থেকে নামিয়ে ওর দিকে তাকালো। আর ঠিক সেই 1 সেকেন্ডের চাহনিতেই অবন্তীর পুরো 20 বছরের জীবনে এক মস্ত বড় উলটপালট হয়ে গেল। ওর হৃৎপিণ্ড যেন এক নিমিষে 100 স্পিডে দৌড়াতে শুরু করলো। আকাশের ওই গম্ভীর চোখের শান্ত চাহনি অবন্তীর বুকের ভেতর এক অদ্ভুত প্রেমের তোলপাড় তৈরি করলো। ওর মনে হলো এই গম্ভীর ছেলের শান্ত মনটাই ওর চঞ্চল জীবনের একমাত্র গন্তব্য। এরপরই শুরু করলো ফ্ল্যাটিং, কিন্তু আকাশ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে অবন্তীকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে করিডোর দিয়ে ওর ক্লাসের দিকে চলে গেল। অবন্তী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে খিলখিল করে হেসে উঠল। ওর পেছনে চামচারা এতক্ষণ মুখ চেপে হাসছিল। ওদের মধ্যে অবন্তীর রাইট হ্যান্ড ও বেস্ট ফ্রেন্ড রিয়া, আর ওদের ক্লাসের সবচেয়ে বড় বোকা ছেলে সাইমন এগিয়ে এলো। অবন্তীর চঞ্চল চোখ দুটো তখনও আকাশের চলে যাওয়া পথের দিকেই আটকে ছিল। ওর মনের ভেতর তখন শুধু আকাশের ওই গম্ভীর শান্ত রূপটাই ঘুরপাক খাচ্ছিল। সে নিজের ওড়নাটা বাতাসে উড়িয়ে মনে খুশিতে লাফ দিল। হিরে আমাদের ডন ম্যাডাম, তুই তো দেখছি ফার্স্ট ইয়ারের জুনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, কিন্তু ছেলেটা তো বড্ড খারস রে, তোকে একেবারে পাত্তাই দিল না। হ্যাঁ বস, ওই আমরা তো অনেক বেশি ভাব নিল। আমি যাবো, ওর কলারটা চেপে ধরছে, বললে ওর নাম্বার এনে দেবো। একদম চুপ কর সাইমন। ওর গায়ে যদি একটা আঁচড়ও পড়েছে, তবে তোদের সবার হাত পা আমি ক্যাম্পাসের মাঠে ভেঙে রেখে দেব। ও হলো আমার ক্রাশ, আমার হবু স্বামী। ওর এই গম্ভীর আর শান্ত ভাবটাই তো আমার চঞ্চল মনকে একেবারে বন্দি করে ফেলেছে রে রিয়া। এটার জন্য কলার ধরতে হবে কেন? কিন্তু ও তো তোর জুনিয়র রে, তাছাড়া ও বড্ড শান্ত ছেলে, পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না মনে হলো। তোদের এই জড়ি কিভাবে মিলবে? মিলবে রে রিয়া, দারুণ মিলবে।
আগুন আর পানি একসাথে মিশলে যেমন ধোঁয়া তৈরি হয়, আমাদের প্রেমও তেমন পুরো ক্যাম্পাসে তোলপাড় তৈরি করবে। আজ থেকে আমার একমাত্র মিশন ওই গম্ভীর আকাশকে আমার প্রেমের আকাশে ওড়ানো। চল, ওর ক্লাসের শিডিউল বের করতে হবে। বস, আমি এখনই ওর ডিপার্টমেন্ট নোটিশ বোর্ড থেকে রুটিন জোগাড় করে আনছি। ওর সব খবরাখবর আজ থেকে আমাদের হাতে থাকবে। ওর ফ্রেন্ড সার্কেল কেমন সেটাও দেখতে হবে। সাব্বাস সাইমন, এই তো আমার খাঁটি চামচার মতো কথা বলছিস। ওর পুরো প্রোফাইল আমার চাই 1 সেকেন্ডের মধ্যে। তুই কিন্তু আসলে পাগল হয়েছিস অবু। একটা সাধারণ ছেলের জন্য পুরো ক্যাম্পাস ওলটপালট করে দিবি, সেটা আবার ভয় পেয়ে ভার্সিটি না ছেড়ে পালায়। পালাবে কোথায়? এই ডনের এলাকা ছেড়ে পালানোর ক্ষমতা তো ওর নেই। ওর ওই কঠিন মনের দেওয়াল ভেঙে আমি আমার ভালোবাসার পতাকা ওড়াবোই ওড়াবো। পরের দিন সকাল 9টা। ভার্সিটির লাইব্রেরিটা একেবারে নিস্তব্ধ। চারিদিকে শুধু বইয়ের তাক আর পড়ার টেবিল। আকাশ এক কোণে টেবিলে বসে মনোযোগ দিয়ে মোটা একটা ইকোনমিক্সের বই পড়ছিল। ওর চোখে চশমা, পরনে সাদা শার্ট। ঠিক তখনই ওর সামনে চেয়ারটা টেনে বসলো অবন্তী। ওর পরনে আজ একটা টিয়া পাখি রঙের কুর্তি, চুল দুটো ছুটি করা, ওর হাতে একটা চকলেট আর একটা গোলাপ ফুল। সে টেবিলের ওপর কোনোই রেখে আকাশের মুখের বড্ড কাছে নিজের মুখটা নিয়ে এলো। গুড মর্নিং আমার শান্ত রাজকুমার। বইয়ের পাতায় এত কি দেখছো শুনি? তার চেয়ে বরং আমার এই চোখে তাকাও। লাভ কি? এই নাও, তোমার জন্য স্পেশাল ক্যাডবেরি আর একটা তাজা লাল গোলাপ এনেছি। আকাশ বই থেকে নিজের চোখ দুটো সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত বিরক্ত গলায় বলল, আপনি আবার এসেছেন? লাইব্রেরিতে এসেও কি আপনি আপনার এই ফালতু নাটক বন্ধ করতে পারেন না? দয়া করে আমাকে শান্তিতে পড়তে দিন। আপনার এসব চাইল্ডিশ আচরণ আমার বড্ড অপছন্দ। চাইল্ডিশ? ওমা, আমি তো তোমার প্রেমে বুড়ো হয়ে যাচ্ছি আর তুমি বলছো চাইল্ডিশ? শোনো আকাশ, তুমি যতবার আমাকে দূরে ঠেলে দেবে আমি ততবার দ্বিগুণ স্পিডে তোমার বুকে আছড়ে পড়বো। গোলাপটা নাও না লক্ষ্মীটি, না নিলে আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে বলবো যে তুমি আমার মন চুরি করেছো। আকাশ নিজের বইটা এক ঝটকায় বন্ধ করে ওনার দিকে রেগে তাকায়। দিয়ে আপনার কি কোনো আত্মসম্মান নেই আপু? একটা ছেলে আপনাকে বারবার বারণ করছে, তাও আপনি তার পেছনে ঘুরছেন। আমি আপনাকে পছন্দ করি না। ব্যাস, নিজের রাস্তা দেখুন। অবন্তীর ডিকশনারিতে আত্মসম্মান বলে কোনো শব্দ নেই, আর সেটা যদি হয় তার ক্রাশের বেলায় তবে তো আর কথাই নেই, বুঝলে? আর এই আপু শব্দটা যদি আর একবার তোমার ওই সুন্দর ঠোঁট দিয়ে বের হয়েছে তবে আমি এখানেই তোমাকে একেবারে চুমুতে চুমুতে পাগল করে ফেলবো। তখন কিন্তু রিয়া আর সাইমন লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে ছবি তুলে পুরো ভার্সিটির গ্রুপে ছেড়ে দেবে। আপনি একটা আস্ত পাগল। আপনার সাথে কথা বলাই মস্ত বড় ভুল। আকাশ মুখটা একেবারে লাল করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। অবন্তী আকাশের শার্টের হাতায় এক ঝটকায় টেনে ধরে। ওর খুব কাছে এসে ডাগর চোখ দুটো মেলে ফিসফিস করে, পাগল তো আমি তোমার ওই ফিডার আর ব্যক্তিত্বের জন্যই হয়েছি আকাশ। নাম্বারটা দেবে কিনা বলো, না হলে কিন্তু আজ তোমার ল্যাপটপ ব্যাগ আমি লুকিয়ে রাখবো। আকাশ নিজের হাতটা এক ঝটকায় ছাড়িনি অত্যন্ত রাগী পায়ে লাইব্রেরি থেকে বের হয়ে যেতে যেতে বলে, আপনার মতো মেয়ের থেকে আল্লাহ আমাকে রক্ষা করুক। আকাশ লাইব্রেরি থেকে প্রায় দৌড়ে বের হয়ে গেল। অবন্তী টেবিলের উপর রাখা গোলাপ ফুলটা হাতে নিয়ে তার সুবাস নিল আর মুচকি মুচকি হাসলো। ঠিক তখনই লাইব্রেরি বইয়ের তাকের আড়াল থেকে রিয়া আর সাইমন বের হয়ে এলো। ওদের হাতে মোবাইল ক্যামেরা ছিল। ওরা অবন্তীর এই লাজুক চেহারা দেখে খুব মজা পাচ্ছিল। বস, ছেলেটা তো অনেক বেশি ঘাটতারা। আপনার মতো ডনকে এভাবে অপমান করে চলে গেল, আমি কিন্তু সইতে পারছি না। সাইমন, তুই একটু চুপ করবি? অবন্তী, সেটা কিন্তু আসলেও জেন্টলম্যান রে। ওর এই শাসন আর রাগ দেখে আমার নিজেরই বড্ড ভালো লাগছে। তোর চয়েস কিন্তু 100-তে 100। অবন্তী গোলাপটা নিচের চুলে গুজতে গুজতে বলে, ওর ওই রাগে চোখ দুটো দেখলি রিয়া? যখন সে রেগে যায় ওর কপালের রগগুলো কেমন যেন ফুলে ওঠে। ওরে আমার ক্রাশ রে, ওর এই কঠিন মনটাকে গলাতেই তো আসল মজা। চল, আজ বিকেলে ওর ডিপার্টমেন্টের একটা ফুটবল ম্যাচ আছে, আমরা গ্যালারিতে ফার্স্ট সিটে বসবো। বস, আমি অলরেডি গ্যালারির মাঝখানে বড় স্পিকারটার পাশে সিট বুক করে রেখেছি। আপনি ওখান থেকে মাইক হাতে চিৎকার করলে পুরো মাঠের প্লেয়াররা ভেমড়ি খাবে। তুই কিন্তু ছেলেটার ইজ্জত পুরো পাংচার করে দিবি অবু। ও এমনিতেই বড্ড লাজুক আর গম্ভীর। পুরো মাঠের সামনে
তুই যদি ওকে বর বলে রাখিস, ও তো লজ্জায় মাঠ ছেড়েই পালাবে। পালাক দেখি, মাঠের চারদিকে আমার চামচারা পাহারা দেবে। ওর গোল দেওয়া আজ দেখতেই হবে আমাকে। ওর ওই সুঠাম শরীরের দৌড়ানোর ভঙ্গিটা দেখার জন্য আমার মনটা বড্ড ব্যাকুল হয়ে আছে রে। বিকাল 4টা। ভার্সিটির খেলার মাঠটা তখন দর্শকে ঠাসা। ফার্স্ট ইয়ার বনাম থার্ড ইয়ারের ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট চলছে। আকাশ ফার্স্ট ইয়ারে হয়ে খেলছে। ওর পরনে নীল রঙের জার্সি আর শর্টস, পায়ে বুট। খেলার মাঠেও ওর সেই চেনা গাম্ভীর্য বজায় ছিল। সে দারুণভাবে ফুটবলটা ড্রিবলিং করে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গ্যালারির একেবারে সামনে থেকে মাইকের আওয়াজ শোনা গেল। অবন্তী কোথা থেকে একটা হ্যান্ড মাইক জোগাড় করে ওর চামচাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা ব্যানার, যাতে লেখা, আকাশ তুমি এগিয়ে চলো, অবন্তী আছে তোমার পিছে। অবন্তী মাইকে চিৎকার করে বলছে, হ্যালো, আমার নীল জার্সির রাজকুমার, এবার একটা গোল দাও। তুমি যদি গোল দিতে পারো তবে আজ রাতে তোমাকে আমি নিজের হাতে বিরিয়ানি খাওয়াবো। আর যদি গোল না দাও তবে মাঠের মাঝখানেই তোমাকে আমি জড়িয়ে ধরবো। আকাশ, আই লাভ ইউ। অবন্তীর চিৎকারে পুরো মাঠের দর্শকেরা এক নিমিষেই হৈ হৈ করে হেসে উঠল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আকাশ লজ্জায় আর অপমানে একেবারে মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হলো। ওর ফর্সা মুখটা রাগে ও লাচে একেবারে টকটকে লাল হয়ে উঠল। সে অবন্তীর দিকে রেগে তাকিয়ে রইল। আকাশ ওর রাগটা ফুটবলের উপর ঝালো। সে তীব্র গতিতে বলটা নিয়ে থার্ড ইয়ারের ডিফেন্স ভেঙে সোজা গোল পোস্টের কোণ দিয়ে একটা শট মারল। বলটা 1 সেকেন্ডে জালে জড়িয়ে গেল। গোল। পুরো মাঠ তখন আকাশের নামে চিৎকার করছে। কিন্তু আকাশ গোলের কারণে আনন্দ না করে সোজা গ্যালারির দিকে এগিয়ে গেল। ওর ফর্সা মুখটা রাগে আর গরমে একেবারে লাল হয়ে উঠেছিল। ওর নীল জার্সিটা ঘামে ভেজা ছিল। সে রেলিং এর সামনে এসে অবন্তীর একেবারে মুখোমুখি দাঁড়ালো। আপনি কি সার্কাস খুলে রেখেছেন আপু? পুরো ভার্সিটির সামনে আমার এভাবে তামাশা বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার এই নোংরা আর চটপটে স্বভাবের জন্য আমার বড্ড ঘৃণা হচ্ছে আপনাকে। অবন্তী মাইকটা হাতে রিয়ার হাতে দিয়ে রেলিং এর উপর ঝুঁকে পড়ে। আকাশের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ওর ভেজা ঠোঁট দুটো কামড়ে ধরে বলে, ঘৃণা থেকেই তো প্রেমের শুরু হয় আমার বোকা ছেলে। তুমি গোল দিয়েছো, তার মানে তুমি আমার শর্ত মেনে নিয়েছো। এইবার বলো, আজ সন্ধ্যায় ডেটে যাচ্ছ তো আমার সাথে? আমি কোনো ডেটে যাচ্ছি না। আর আপনার ওই ব্যানারটা এখনই এখান থেকে সরান, না হলে আমি ওটা ছিঁড়ে ফেলবো। ছিড়ো না লক্ষ্মীটি, এটা বানাতে সাইমনের পুরো এক রাতের ঘুম নষ্ট হয়েছে। আচ্ছা শোনো, নাম্বারটা না দিলে আমি কিন্তু এখন মাঠের ভেতরে ঢুকে রেফারিকে বলবো তোমাকে রেড কার্ড দিতে, কারণ তুমি আমার মন চুরি করেছো। আপনার সাথে কথা বলা আর নিজের মাথা টেনের নিচে দিয়ে দেওয়া একেবারে সমান। আপনার এই জেদ কোনোদিন পূর্ণ হবে না। আমার জেদ পাহাড়ের চেয়েও শক্ত আকাশ। তুমি যতবার না বলবে আমার জেদ ততবার দ্বিগুণ হয়ে উঠবে। এবার জলদি বলো, খেলা শেষ করে কফি খাবে নাকি ঠান্ডা শরবত? আমি নিজের বন্ধুদের সাথে হোস্টেলে ফিরে যাব। আপনার কোনো কফি বা শরবতের আমার প্রয়োজন নেই। দয়া করে আমার জীবন থেকে দূরে থাকুন। বন্ধুদের সাথে যাবে? সাইমন, ওর বন্ধুদের একটু সাইড করতে দেখি। আকাশ আজ শুধু আমার সাথে যাবে, ব্যাস। ওকে আজ আমার স্কুটির পেছনে দেখতে চাই আমি। আকাশ এক ঝটকায় ঘুরে চলে গেল ওর বন্ধুদের দিকে। ওর পিঠের দিকে তাকে অবন্তী হাততালি দিতে লাগলো। আকাশের প্রতিটি কথা ওর কানের কাছে যেন কোনো রোমান্টিক মিউজিকের মতো বাজছিল। কেটে গেল কয়েক সপ্তাহ। অবন্তী আর আকাশের এই না হওয়া লুকোচুরি প্রেমের গল্প এখন পুরো ক্যাম্পাসের প্রধান চায়ের আড্ডার টপিক। আকাশ ইদানিং অবন্তীকে দেখলেই ওর চেনা রুটিন বদলে অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে। কিন্তু অবন্তীর চামচাদের নেটওয়ার্ক এতই বিশাল যে আকাশ যেখানে যায় অবন্তী ঠিক সেখানেই ভূতের মতো হাজির হয়ে যায়। সেদিন ছিল এক বৃষ্টির দুপুর। আকাশ ক্লাস শেষ করে ভার্সিটির মেন গেটের শেডের নিচে দাঁড়িয়েছিল। ওর পরনে একটা কালো রঙের শার্ট, চোখে চশমা, বাইরে অঝরে বৃষ্টি ঝরছিল। কোনো রিক্সা বা বাস পাওয়া যাচ্ছিল না। আকাশ ঘড়ি দেখছিল আর বিরক্ত হচ্ছিল। ঠিক তখনই ওর সামনে এসে থামলো একটা লাল রঙের স্কুটি। স্কুটিটা চালাচ্ছিল স্বয়ং অবন্তী। ওর পরনে একটা পাতলা হলুদ রেইনকোট, যার নিচে ওর ভেজা চুলগুলো ওর ফর্সা গালের উপর লেপ্টে ছিল। ওকে খুব আকর্ষণীয় আর সুন্দর লাগছিল। এই যে আমার শান্ত ছাতা ছাড়া রাজকুমার, এত ভাব নিয়ে দাঁড়িয়ে আছো কেন শুনি? এই বৃষ্টিতে তো কোনো রিক্সা পাবে না। এসো,
আমার এই ছোট্ট স্কুটির পেছনে উঠে বসো, তোমাকে বড্ড যত্ন করে তোমার বাসায় পৌঁছে দেব। আমি কোনো মেয়ের স্কুটির পেছনে বসবো না, বিশেষ করে আপনার মতো একটা ডন মেয়ের পেছনে তো কখনোই নয়। আমি ভিজতে ভিজতে চলে যাব, তাও ভালো। ওমা, কেন বসবে না শুনি? তোমার স্কুটির পেছনের সিটটা কিন্তু একেবারে ফাঁকাই আছে, আর ওটা শুধু তোমার ওই হট ফিগারের জন্যই রিজার্ভ করা। এত মুরব্বিগিরি করো না তো আকাশ, জলদি ওঠো, না হলে কিন্তু আমি নিজে স্কুটি থেকে নেমে তোমাকে জোর করে জড়িয়ে ধরে এই বৃষ্টিতে ভিজবো। তখন কিন্তু কলেজে সবাই বলবে আমরা রোমান্টিক বৃষ্টি বিলাস করছি। আকাশ এক পা পিছিয়ে গিয়ে ওর চশমাটা বৃষ্টি থেকে বাঁচাতে বাঁচাতে বলে, আমি একটা আস্ত নির্লজ্জ মেয়ে, একটা ছেলের পেছনে এভাবে আঠার মতো লেগে থাকতে আপনার একটু লজ্জা করে না? অবন্তী স্কুটিটা স্ট্যান্ডে রেখে এক ঝটকে নেমে আকাশের একেবারে কাছে এসে দাঁড়ালো। ওদের দুজনের মাঝখানে দূরত্ব তখন 1 কিলোমিটারে নেমে এসেছে। অবন্তী ভেজা কুর্তির সুবাস আর ওনার ডাগর চোখের পেছনে সেই তীব্র ও গভীর ভালোবাসার চাহনি আকাশের গম্ভীর মনকে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করে দিল। অবন্তী ওর এক হাত আকাশের ভেজা শার্টের কলারের উপর রেখে মায়াবী গলায় বলে, লজ্জাকে তো আমি অনেক আগেই বিদায় দিয়েছি আকাশ, যেদিন থেকে তোমার এই শান্ত গম্ভীর চোখের প্রেমে পড়েছি। তোমার এই জেন্টলম্যান রূপটা আমার এই চঞ্চল জীবনকে একেবারে পাগল করে দিয়েছে রে। নম্বরটা দেবে কিনা বলো? আকাশ অবন্তীর এই কাছাকাছি আসা আর ওর ভেজা শরীরের উষ্ণতায় নিজের বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় অনুভব করলো। ও নিজের হৃদস্পন্দনও যেন 1 সেকেন্ডের জন্য দ্রুত হয়ে গেল। সে তড়িঘড়ি করে অবন্তীর হাতটা নিজের কলার থেকে সরিয়ে দিয়ে এক পা পিছিয়ে গিয়ে অন্যদিকে ঘুরে তাকায় আর কঠোর গলায় বলে, আমি কোনো নম্বর দেব না, আর আপনার এই অসম প্রেমের নাটক আমি 1 সেকেন্ডের জন্যও বিশ্বাস করি না। দয়া করে আমার সামনে থেকে যান। অবন্তী ওর ট্রাউজারের পকেট থেকে আকাশের ফোনটা এক ঝটকে টেনে বের করে নিয়ে ওর নিজের নাম্বারটা ডায়াল করে একটা মিসড কল দিয়ে দিল। ওর ঠোঁটের কোণে যেন বিজয়ের হাসি ফুটে উঠল। এই নাও, তোমার নম্বর এখন আমার কাছে। এবার তুমি যত খুশি রাগ করো, আমার মিশন সফল। আকাশ ফোনটা এক ঝটকে ওর হাত থেকে কেড়ে নিয়ে চোখ দুটো রাগে লাল করে বলে, আপনি একটা আস্ত চোর, অন্যের পার্সোনাল জিনিস এভাবে নেওয়া অনেক বড় অপরাধ কিন্তু। অবন্তী স্কুটিতে উঠে বসে চোখ টিপে বলে, আই লাভ ইউ টু আমার গম্ভীর বর। আজ রাতে কিন্তু আমি তোমাকে কল করব, রিসিভ না করলে আমি তোমার বাসার সামনে গিয়ে হ্যান্ড মাইক নিয়ে চিল্লাবো। টাটা। অবন্তী ওর স্কুটি স্টার্ট দিয়ে ঝড়ের বেগে বৃষ্টির মাঝে মিলিয়ে গেল। আকাশের ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁটটা কামড়ে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর এই জেন্টলম্যান জীবনের শান্ত নিয়মগুলো যে এই ভার্সিটি ডন মেয়েটা এক নিমিষেই তার চঞ্চল ও দুষ্ট স্বভাব দিয়ে উলটপালট করে দিচ্ছে, তা ওর নিজের কঠোর মনটাও আজ আর অস্বীকার করতে পারছিল না। রাত 10টা। আকাশের ঘরের জানালা দিয়ে বৃষ্টির মৃদু শব্দ আসছিল। সে ওর পড়ার টেবিলে বসে ল্যাপটপে অ্যাসাইনমেন্ট টাইপ করছিল। ঠিক তখনই ওর ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে অবন্তীর নাম্বারটা ভেসে উঠছিল। আকাশ ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে রইল, তারপর কলটা রিসিভ করলো। ওপাশে অবন্তীর খিলখিল হাসির শব্দ শোনা গেল। ওর কণ্ঠস্বর আজ একটু বেশি মায়াবী লাগছিল। হ্যালো আমার শান্ত বর, কেমন আছো শুনি? রাতে কি খেলে? আমার কথা কি একটুও মনে পড়েনি তোমার? আপনাকে বারণ করেছিলাম না আমাকে ফোন না করতে? এত রাতে একটা ছেলেকে ফোন দেওয়া আপনার মতো সিনিয়রের পক্ষে কি সাজে বলুন? এটা অভদ্রতা। দয়া করে ফোনটা রাখুন, আমার কাজ আছে, আর বিরক্ত করবেন না। ফোন রিসিভ তো করলে লক্ষ্মী, ভুল করে তো আর সবুজ বাটন চাপ দাওনি, তাই না? মিথ্যা বলা বড্ড পাপ। শোনো আকাশ, তুমি যতক্ষণ না আমার সাথে মিষ্টি করে কথা বলছো আমি কিন্তু এই ফোন কাটবো না। আপনার কোনো কাজ নেই পৃথিবীতে? সারাদিন এই ক্যাম্পাসের ডনগিরি আর মানুষের পিছু নেওয়া ছাড়া আর কিছু পারেন না আপনি? তোমার কথা ভাবাই আমার কাজ। তোমার ওই গম্ভীর মুখটা ভালো লাগে বড্ড। যখন তুমি রেগে চশমাটা ঠিক করো আমার কলিজার ভেতর তখন যেন দোলা লাগে। কাল সকালে ক্যাফেটেরিয়ায় আসবে তো আমার সাথে দেখা করতে? আমি কোনো ক্যাফেটেরিয়ায় যাব না, আর আপনার এই ব্ল্যাকমেইল বন্ধ করুন। আমি পড়াশোনা করতে এসেছি, কোনো রোমান্টিক থিয়েটার করতে নয়। আমি এখন রাখছি, গুড নাইট। খবরদার, ফোন কাটলে কিন্তু আমি কাল সাইমনকে নিয়ে তোমার ক্লাসের সামনে গিয়ে মাইক বাজিয়ে বলবো যে তুমি আমার সাথে প্রেম করে ধোকা দিয়েছো।
সাইমন কিন্তু তোমার বাসার ঠিকানাও বের করে ফেলেছে, বুঝলে? আপনারা সবাই মিলে আমাকে পাগল করে দেবেন। সাইমন ছেলেটা একটা আস্ত গাধা, আর আপনি ওনার চেয়েও বড় উন্মাদ। গুড নাইট। গুড নাইট আমার জান। স্বপ্নে কিন্তু এই ডন বউটাকে দেখতে পাবে, বলে দিলাম। ভালো করে ঘুমাও, কাল সকালে কিন্তু দেখা হচ্ছেই। আকাশ এক ঝটকায় ওর ফোনে লাল বাটনটা চেপে লাইনটা কেটে দিল। ওর বুকের ভেতর এক অদ্ভুত ধরপড়ানি শুরু হয়েছিল, যা সে কোনোভাবেই থামাতে পারছিল না। পরের দিন সকাল 10টা, ভার্সিটির ক্যাফেটেরিয়ায় তখন একেবারে লোকারণ্য। সিঙ্গারা আর চায়ের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। আকাশ এক কোণে টেবিলে বসে চুপচাপ চা খাচ্ছিল। ঠিক তখনই ওর টেবিলের সামনে এসে হাজির হলো অবন্তী, ওর সাথে রিয়া আর সাইমন। অবন্তী পরনে আজ একটা কালো শাড়ি, যা ওকে বড্ড বেশি রূপসী করে তুলেছে যেন। সে আকাশের ঠিক সামনে চেয়ারটি বসলো। ওর ডাগর চোখ দুটো যেন আজ এক অদ্ভুত মায়ের আর ভালোবাসায় চকচক করছিল। শাড়িতে কেমন লাগছে বলো আমার জান? সবাই তো বললো ক্রাশ খাবে আজ যেই আমাকে দেখবে। তোমার কি একটুও চোখ জুড়ালো না? ভালো না, একেবারে ভালো লাগছে না। ওরা সবাই অন্ধ হয়তো আপু, তাই ওসব ওলট পালট বলছে। ছি ছি, পচা লাগছে একেবারে পেতনিটা। আবার আপু বললে কিন্তু এই ভরা ক্যাফেটেরিয়ার মাঝখানেই তোমার কোলে এসে বসে পড়বো, তখন কিন্তু সবাই হাততালি দেবে। আর পেতনি কি? হ্যাঁ, ওই পেতনি বললে কাকে? চুমু খাবো কিন্তু ঠোঁটে এখন। আকাশ এক ঝটকায় ওর মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ। আপনার কি কোনো লজ্জা শরম নেই? মানুষ দেখছে তো। অবন্তী ওর হাতের স্পর্শে খিলখিল করে হেসে উঠল, হাত সরিয়ে বলে, বাহ, তবুও তো আমাকে ছুলে। বাহ, তোমার হাতের ছোঁয়া বড্ড মিষ্টি তো আকাশ। আমার এই শাড়ির আঁচলটা একটু টেনে ধরে রাখো না লক্ষ্মীটি। আকাশ হক চুকিয়ে দ্রুত হাত সরিয়ে ফেলল, তারপর শাড়ির আঁচলটা টেবিলে এক ঝটকায় ফেলে দিল। আপনি খুব অসভ্য একটা মেয়ে। নিজের সীমার মধ্যে থাকুন বলছি, না হলে। তোদের রোম্যান্স দেখতে তো সেই লাগছে রে বাবু। ফার্স্ট ইয়ারের জেন্টল মতো দেখি ডনমের সামনে একেবারে জুবুহুবু হয়ে গেছে। বস, সিঙ্গারা অর্ডার দেবো ওনার জন্য। ওনার মুখটা বড্ড শুকিয়ে গেছে আপনার ভালোবাসার চোটে। আমার নিজের সিঙ্গারা আমি নিজেই কিনতে পারি। আপনাদের এই সস্তা দয়া আমার লাগবে না। আমি এখন লাইব্রেরিতে যাচ্ছি, দয়া করে আমার পিছু ছাড়ুন। জীবন থাকতে ওটা অসম্ভব জান। তুমি যেখানে যাবে এই অবন্তীর ছায়াও ঠিক তোমার পিছে পিছে যাবে। কঠোর হওয়াই যদি তোমার স্বভাব হয় তবে ওটা নরম করাই আমার কাজ। গুড লাক উইথ দ্যাট আমার গম্ভীর বর। আপনার এই ফাঁকা আওয়াজ বন্ধ করুন। আমি কোনোদিন আপনার মতো চঞ্চল আর উশৃঙ্খল মেয়ের জালে পা দেব না। আপনার এইসব নাটক আমার কাছে একেবারে মূল্যহীন। মূল্যহীন? ওমা, আজ যে কালো শাড়িটা পরেছি ওটা শুধু তোমার পছন্দের রং বলে রিয়াকে দিয়ে বাজার থেকে আনিয়েছি। এত কষ্টের মূল্যই দিলে না তুমি। আমি কোনোদিন বলিনি যে কালো আমার পছন্দের রং। আপনার এসব মন গড়া গল্প বন্ধ করুন। রিয়া আপু, দয়া করে ওনাকে একটু বোঝান। আমাকে মাঝখানে টানিস না আকাশ। আমাদের ডন যখন ওনার মন তোকে দিয়ে ফেলেছে, তখন তো ওনার হাত থেকে তোকে বাঁচানোর ক্ষমতা স্বয়ং প্রক্টরেরও নেই। ও তোকে ভালোবেসে একেবারে পাগল হয়ে গেছে রে। হ্যাঁ আকাশ ভাই, আমাদের বস কিন্তু মনের দিক থেকে বড্ড নরম। ওনার এই চটপটে ভাব থেকে ভাববেন না ওনার মনে দয়া মায়া নেই। আপনি রাজি হয়ে যান, পুরো ভার্সিটিতে আপনার কোনো শত্রু থাকবে না। আমি এখানে গ্যাংস্টারগিরি করতে আসিনি সাইমন সাহেব। পড়াশোনা শেষ করে নিজের ক্যারিয়ার গড়তে এসেছি। আপনাদের এই নোংরা পলিটিক্স আর প্রেমের নাটক থেকে আমাকে দূরে রাখুন। ক্যারিয়ার? ওরে আমার দায়িত্ববান পুরুষ। তুমি পড়াশোনা করো, চাকরি করো, যা খুশি করো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দিনের শেষে ওই বুকে মাথা গোজার অধিকারটা কিন্তু শুধু আমারই থাকবে, বুঝলে? আপনার সাথে কথা বলা একেবারে অরণ্যের রোদন। আমি চললাম। আকাশ ওর ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত পায়ে ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে গেল। যা ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে অবন্তী মুচকি মুচকি হাসতে লাগলো। সে ঝড়ের পর কেটে গেছে আরো কয়েকটা দিন। অবন্তীর মনের ভেতরে পাগলামিটা যেন দিন দিন আরো দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করেছে। ফাইনাল ইয়ারের ক্লাস অ্যাসাইনমেন্ট আর ওর ডনগিরি সবকিছুই এখন একেবারে লাটে উঠেছে। ওর 24 ঘন্টার ভাবনায় এখন শুধু একজনই রাজত্ব করে, আর সে হলো ওই ফার্স্ট ইয়ারের জেন্টলম্যান জুনিয়র আকাশ। ওর এই তীব্র পাগলামির গল্পটা শেয়ার করার জন্য অবন্তীর একমাত্র বিশ্বস্ত জায়গা হলো ওর বেস্ট ফ্রেন্ড রিয়ার ফ্ল্যাট। সেদিন রাতে রিয়ার ড্রয়িং রুমে বসে অবন্তী ওর মনের সব জমানো কথা এক নাগারে উগড়ে দিচ্ছিল।
ওর পরনে একটা ঢিলেঢালা টি শার্ট, চুলে একটা এলোমেলো খোপা। ওর চোখ দুটো তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে নাচছিল যেন। কিরে রিয়া, তুই বুঝছিস না কেন? ও যখন চশমাটা ঠিক করে আমার দিকে তাকায়, আমার মনে হয় আমি সোজা মেঘের উপর ভাসছি। তুই তো ভাসছিস অবু, কিন্তু ছেলেটা তো তোকে দেখলেই মাটির নিচে ঢুকে যেতে চায়। ও তোকে পাত্তাই দিচ্ছে না, কেন বুঝিস না? ওর অনুভূতিটা লুকিয়ে রাখছে রে। আমি ওর চোখের ভেতরের তোলপাড়টা ঠিক টের পেয়েছি। ওর ওই শক্ত চোয়াল আমি ছুঁয়ে দেখবই, ওকে আমার করবই। তুই কিন্তু আসলেই পাগল হয়ে গেছিস। তা ফার্স্ট ইয়ারের বাচ্চার পেছনে এভাবে কেউ দিনরাত গোয়েন্দাগিরি করে? ওর বন্ধুরা তো তোকে ডাইনি ভাবা শুরু করেছে। ওর বন্ধুদের মুখে আমি তালা মেরে দেব। সাইমনকে বলেছি ওর হোস্টেলের রুম নম্বর আর ওর রুমমেটের নাম জোগাড় করতে। আজ রাতেই অপারেশন হবে। ওরে খোদা, তুই কি এখন ওর হোস্টেলে নাকি? ছি অবু, তুই নিজের মান সম্মানটা ভুলে মিশিয়ে দিচ্ছিস। ভালোবাসায় কোনো মান সম্মান থাকে না রে রিয়া। ওর ওই শান্ত বুকে এই চঞ্চল ডন ডানা ঝাপটাবেই। তুই শুধু দেখে যা। আচ্ছা বাবা, দেখবো। তবে প্রক্টরের কান পর্যন্ত এই খবর গেলে কিন্তু তোর ফাইনাল ইয়ারটাই মাটি হবে, মনে রাখিস। প্রক্টর স্যারকে এক প্যাকেট খাঁটি বিরিয়ানি আর মিষ্টি খাইয়ে দেব। ওনার মন এমনিতেই গলে যাবে। তুই ওনার জন্য চিন্তা করিস না। রাত ঠিক 12টা। আকাশের হোস্টেলে মেন গেটের বাইরে একটা গাছের আলে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল অবন্তী। ওর সাথে ওর রাইট হ্যান্ড সাইমন। সাইমনের পরনে একটা কালো মাফলার আর চোখে একটা বড় সানগ্লাস। যদিও রাত 12টা বাজে, অবন্তী ওর ফোনে বড় স্ক্রিনের দিকে তাকিয়ে অস্থির পায়ে পায়চারি করছিল। আকাশের রুমমেট রাতুলকে সাইমন আগেই ঘুষ দিয়ে ওর হাতের মুঠোয় নিয়ে এসেছে। রাতুল ওদের ভেতর থেকে সব খবর দিচ্ছিল। বস, রাতুল বলল আকাশ ভাই এখন ওনার টেবিল ল্যাম্প ঢেলে মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট লিখছে। ওনার চশমাটা নাকি ওনার নাকের ডগে ঝুলে আছে। ওরে আমার কিউট বর রে, এত রাতেও পড়াশোনা? সাইমন, জলদি ওই দড়িটা বের কর। আমি ওর জানলার পাইপ বেয়ে ওপরে উঠবো। বস, ওটা 3 তলা, ওখান থেকে পড়লে আপনার হাড়গোড় আসতে থাকবে না। আর আকাশ ভাই তো পুলিশে দিয়ে দেবে। পুলিশকে আমি ভয় পাই না রে সাইমন। ওর ওই গম্ভীর চেহারাটার সামনে গিয়ে এই মাঝরাতে যদি আই লাভ ইউ না বলি, আমার আজ রাতে ঘুম হবে না। বস, মোতাহের ভুঁড়ি আসছে, জলদি স্কুটি স্টার্ট দিন, নইলে আজ রাতে আমাদের দুজনকে লকআপে কাটাতে হবে। ওরে মোতাহের বুড়ো, তুই আমার প্রেমের মাঝখানে মস্ত বড় দেওয়াল হয়ে দাঁড়ালি। আকাশ, আমি কাল আবার আসবো রে। বস, স্কুটি চালান, গাছের ডালপালা আমার মাথায় এসে লাগছে। আমি তো চোখেও কিছু দেখছি না এই সানগ্লাসের জন্য। সানগ্লাসটা পকেটে রাখ গাধা। এখন আমাদের মেইন মিশন হলো কাল ভোরের সারপ্রাইজ প্ল্যান করা। কি সারপ্রাইজ বস? এবার কি ব্যান্ড পার্টি এনে ওনার হোস্টেলের সামনে গান গাইবেন নাকি? দারুণ আইডিয়া দিয়েছিস সাইমন, তবে ওটা পরের সপ্তাহের জন্য তোলা থাক। কালকেরটা আরো বেশি রোমান্টিক হবে। পরদিন সকাল 8টা। ভার্সিটির করিডোরে শোরগোল পড়ে গেল। আকাশে ক্লাসদের দরজার ঠিক বাইরে মেঝের উপর চকবডি দিয়ে একটা মস্ত বড় হৃৎপিণ্ড আঁকা, আর তার ভেতরে বড় বড় অক্ষরে লেখা আকাশের অবন্তী। পুরো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ওটা দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ কাঁধে নিয়ে গম্ভীর পায়ে করিডোর দিয়ে হেঁটে আসছিল আকাশ। ওর পরিপাটি করে ইন করা শার্ট আর ওর শান্ত অবয় দেখে সবাই ওকে রাস্তা করে দিল। মেঝের ওই লেখাটার সামনে এসে আকাশ থমকে দাঁড়ালো। ওর চশমার পেছনে শান্ত চোখ দুটো রাগে এক নিমিষে লাল হয়ে উঠল। ঠিক ওর পেছনে দেওয়ালের আড়াল থেকে বের হয়ে এলো অবন্তী। ওর পরনে আজ একটা লাল পাড় সাদা শাড়ি, চোখে দুষ্টামি মাখা চাহনি। কেমন সারপ্রাইজ দিলাম বলো আমার শান্ত বর? সারা রাত জেগে সাইমনকে দিয়ে এই আর্ট করিয়েছি শুধু তোমার মন গলাতে। আপনার এই সস্তা আর নোংরা পাগলামি বন্ধ করবেন কবে আপু? পুরো ডিপার্টমেন্টের সামনে আমাকে এভাবে ছোট করতে আপনার একটু বাদলো না? আবার আপু? আর এটা নোংরা নয় আকাশ, এটা হলো আমার ভালোবাসার ইশতেহার। তুমি পাত্তা না দিলে আমি কাল পুরো ভার্সিটির দেওয়ালে দেওয়ালে তোমার নাম লিখে দেব। আপনি একটা উশৃঙ্খল মেয়ে। আপনার এই সব ফালতু কাণ্ডকে আমি 1 সেকেন্ডের জন্যও পাত্তা দেব না। ব্যাস। 1 সেকেন্ডের জন্য পাত্তা না দিলে কি হবে? সারা জীবনের জন্য তো দিতেই হবে আমার গম্ভীর রাজকুমার। দয়া করে আমার রাস্তা থেকে সরুন। আমার ক্লাসের স্যার চলে এসেছেন। আপনার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। স্যার আসুক না, আমি স্যারকেও বলে দেব যে তুমি আমার হবু বর। ওনার কোনো সাহস নেই আমার কথায় দ্বিমত করার। নিজের সীমা লঙ্ঘন করবেন না অবন্তী আপু।
আমি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিতে বাধ্য হব এবার। লিখিত অভিযোগ দাও আর আইনি নোটিশ দাও। আমার এই মন শুধু তোমাকেই চেনে, অন্য কিছু বোঝে না। দুপুর একটা ভার্সিটির কমন রুমের ভেতর টেবিলে টেনিস খেলা চলছিল। আকাশ আর ওর এক বন্ধু সাথে মনোযোগ দিয়ে খেলছিল। ওর চশমাটা ঘামে ভেজা ছিল, দেখতে খুব সুদর্শন দেখাচ্ছিল। ঠিক তখনই কমন রুমে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো অবন্তী। ওর হাতে একটা লাউড স্পিকার আর ওর পেছনে চামচাদের হাতে হরেক রকমের প্ল্যাকার্ড। অবন্তী কমন রুমের মাঝখানে একটা টেবিলের উপর উঠে দাঁড়িয়ে পড়ল। ওর শাড়ির আঁচলটা বাতাসে উড়ছিল। সে লাউড স্পিকারটা ওর ঠোঁটের কাছে নিয়ে চিৎকার চলল। ওর গলার আওয়াজ শুনে পুরো কমন রুম এর ছাত্রছাত্রীরা খেলা থামিয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। হ্যালো, আমার টেবিল টেনিসের রাজকুমার, তুমি যদি আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি না ছুড়ে দাও, তবে আমি এক্ষুনি এই টেবিল থেকে নিচে লাফ দেব। আর তার দায় কিন্তু শুধুই তোমার। আপনি কি নিজের কাণ্ড জ্ঞান একেবারে হারিয়ে ফেলেছেন? একটা পাবলিক প্লেসে এসে এইভাবে টেবিলের উপর দাঁড়িয়ে তামাশা করতে আপনার একটু লজ্জা করে না? প্রেমের ট্র্যাকে কোনো লজ্জা থাকে না আমার জান। একটু হেসে যাও না লক্ষ্মীটি। ওর পর আমি নিজেই এই টেবিল থেকে নেমে শান্ত মেয়ের মতো তোমার পিছে পিছে হাঁটবো। আমি আপনার এই সস্তা ব্ল্যাকমেইলিংকে এক ফোঁটাও কেয়ার করি না। আপনি লাভ দিন বা যা খুশি করুন, আমার সেটার সাথে কোনো সম্পর্ক নেই। ওরে আমার খারুস বর, এত রাত ওরে আমার খারুস বর এত রাগ কেন শুনি? রাগলে কিন্তু তোমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে, তার জন্যই আমার প্রেম আরো বেড়ে যায়। আকাশ আর না পেরে নিজের বন্ধুদের দিকে তাকিয়ে বলে, চলো এখান থেকে। এই পাগল মেয়ের সামনে দাঁড়িয়ে থাকাটাই বোকামি। পালিয়ে কোথায় যাবে আকাশ? তুমি যেখানেই যাবে এই ডনের নজর তোমার উপর সবসময় ফিক্স থাকবে, জেনে রেখো। আল্লাহ আমাকে আপনার এই অত্যাচার থেকে বাঁচান। একটা সুস্থ মানুষও আপনার পাল্লায় পড়লে পাগল হয়ে যাবে। আমি তো অলরেডি তোমার প্রেমে পাগল। এবার তোমার পালা আমার এই পাগলামির সাগরে ডুব দেওয়া। বিকেল 5টা। আকাশের হোস্টেলের সামনে এক অদ্ভুত রোমান্টিক দৃশ্যের অবতারণা হলো। অবন্তী একটা বড় ভ্যানে করে প্রায় 50টা লাল গোলাপের তোড়া নিয়ে হাজির হয়েছে। ওর পেছনে সাইমন আর তানভীর হাতা গুটিয়ে সেই গোলাপের তোড়াগুলো হোস্টেলের মেন গেটের সামনে সাজিয়ে রাখছিল। হোস্টেলের জানালা দিয়ে ফার্স্ট ইয়ারের ছেলেরা ঘাড় বাঁকিয়ে ওনাদের ডনাপুর এই নতুন পাগলামি দেখছিল। আকাশ তখন ওর রুমের জানালা দিয়ে নিচে তাকিয়ে কপাল চেপে ধরে বসে রইল। ও আজ আর এই মেয়ের অত্যাচার সইতে পারছিল না। সে দ্রুত পায়ে নেমে এলো। এইসব গোলাপের নোংরা স্তূপ এখান থেকে 1 মিনিটের মধ্যে সরান, না হলে আমি সব কটা ড্রেনে ফেলে দেব, বলে দিলাম। গোলাপের সুবাস তো বড্ড মিষ্টি আকাশ, একেবারে তোমার ওই শান্ত মনের মতো। একটা তোড়া অন্তত নিজের রুমে নিয়ে যাও না আমার বর। আমি আপনার কোনো বর্তন নই, আর কোনোদিন হবও না। আপনার মতো একটা চঞ্চল আর বেহায়া মেয়ের মুখ দেখাও পাপ। তুমি যতবার আমার দেওয়া ফুল মাটিতে ফেলবে, আমি ততবার দ্বিগুণ ফুল দিয়ে তোমার এই হোস্টেলের গেট জ্যাম করে দেব আকাশ। এই ডনের জেদ তুমি এখনো চেনোনি। আপনার এই জেদ আমি 1 সেকেন্ডে ভেঙে গুঁড়ো করে দিতে পারি, কিন্তু আমি নিজের ভদ্রতা হারাতে চাই না। দয়া করে আমার সামনে থেকে দূর হন। ভদ্রতা তো তোমার রক্তে আকাশ, আর আমার রক্তে আছে তোমাকে পাওয়ার তীব্র জেদ। দেখি কে জেতে এই খেলায়। এটা কোনো খেলা নয় অবন্তী আপু, এটা আমার পড়াশোনা আর ক্যারিয়ারের ক্ষতি করছে। দয়া করে একটু ম্যাচিউরড হন। আমি বড্ড বেশি ম্যাচুর বলেই তো তোমার মতো পারফেক্ট একটা ছেলেকে নিজের জীবনের জন্য সিলেক্ট করেছি জান। আপনার এই সিলেকশন একেবারে ভুল। আমি আপনার টাইপই নই। নিজের ক্লাসের কোনো সিনিয়রকে গিয়ে খুঁজুন। দিনগুলো বড্ড দ্রুত পার হতে লাগলো, কিন্তু অবন্তীর পাগলামি কমার কোনো লক্ষণই ছিল না। পরের দিন দুপুরবেলা আকাশ যখন লাইব্রেরির বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে একটা জার্নাল পড়ছিল, তখন হঠাৎ করে ওর সামনে এসে দাঁড়ালো রিয়ার সাথে অবন্তী। আকাশ ওকে দেখে জার্নালটা বন্ধ করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু অবন্তী ওর পথ আগলে দাঁড়ালো। ওর পরনে আজ একটা কালো রঙের সালোয়ার কামিজ ছিল। পালিয়ে কোথায় যাচ্ছ আকাশ? আজ কিন্তু আমি তোমার ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে আমাদের বিয়ের ফেক ইনভিটেশন কার্ড ঝুলিয়ে এসেছি। আপনি কি বললেন? আপনার কি মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে? ওটা এখনই সরান। সরাবো না, পুরো ভার্সিটি জানুক যে ফার্স্ট ইয়ারের শান্ত আকাশ বিবিএ ফাইনাল ইয়ারের ডন অবন্তীর একমাত্র হবু বর। আপনার এই নোংরা ইয়ার্কি আমি আর সহ্য করব না। আমি এখনই প্রক্টরের রুমে যাচ্ছি ওনাকে সঙ্গে নিয়ে নোটিশ বোর্ডের কাছে। যাও না,
প্রক্টর আঙ্কেল তো আমার বাবার বড্ড ভালো বন্ধু, ওনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। আপনি একটা আস্ত সাইকো। নিজের স্বার্থের জন্য মানুষের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে আপনার একটুও বাধে না? একে ছিনিমিনি বলে না আকাশ, একে বলে নিজের ভালোবাসাকে সবার সামনে বুক ফুলিয়ে স্বীকার করা, যা তুমি ভয় পাচ্ছ করতে। আমি আপনাকে বিন্দু মাত্র ভালোবাসি না। আপনার এই মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বিদায়। বিদায় বললেই কি বিদায় নেওয়া যায় রে শান্ত ছেলে? আজ রাতে তোমার ফোনে একটা স্পেশাল সারপ্রাইজ মেসেজ যাবে, তৈরি থেকো। রাত 11টা। আকাশ ওর হোস্টেলের বেডে শুয়ে ল্যাপটপে কোডিং করছিল। ওর মনটা সারাদিনের ওইসব কাণ্ডে বড্ড অস্থির হয়েছিল। ঠিক তখনই ওর ফোনে একটা নোটিফিকেশন এলো। স্ক্রিনে অন করতে ওর চোখ চড়ক অবন্তী ওর আর আকাশের একটা এডিটেড ছবি পাঠিয়েছে, যেখানে আকাশ অবন্তীকে গোলাপ দিচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে একটা বড় হার্ট সাইন। মেসেজের নিচে লেখা, যদি কাল সকালে আমার সাথে ক্যাফেটেরিয়াতে কফি না খাও তবে এই ছবি আমি ভার্সিটির অফিসিয়াল ফেসবুক গ্রুপে আপলোড করে দেব। আকাশ ওর ল্যাপটপটা এক ছটকে বন্ধ করে ফোনে স্ক্রিনের দিকে রেখে তাকিয়ে রইল। ওর শান্ত জীবনে এই মেয়েটা যেন এক মস্ত বড় আপদ হয়ে চেপে বসেছে। আপনার এই ব্ল্যাকমেইল বড্ড নিচু মানসিকতার পরিচয় দেয়। আমি কোনো ক্যাফেটেরিয়াতে যাব না। না এলে ছবিটা কিন্তু পোস্ট হয়ে যাবে জান। তখন সবাই ভাবে জেন্টলম্যান জুনিয়রই ডন আপুর পেছনে ঘুরছে। আপনি একটা আস্ত চোর আর প্রতারক। মানুষের পার্সোনাল লাইফ নিয়ে এভাবে খেলা করার শাস্তি আপনি পাবেন। শাস্তি পেতে আমি রাজি আকাশ, যদি সেই শাস্তির বিচারক তুমি নিজে হও। কাল সকাল ঠিক 9টায়, লেট করো না কিন্তু। আমি প্রক্টরের কাছে গিয়ে এইসব চ্যাটের স্ক্রিনশট দেখাবো কাল সকালে। তারপর আপনার কি হবে ভেবেছেন? দেখাও না, দেখলে তো আঙ্কেল আরো খুশি হয়ে বলবেন যে জামাই বড্ড কিউট আর জেন্টলম্যান হয়েছে। আপনার সাথে কথা বলাই আমার জীবনের মস্ত বড় ভুল। গুড নাইট, আর খবরদার আমাকে আর টেক্সট করবেন না। গুড নাইট আমার গম্ভীর বর। কাল সকালে কিন্তু ব্ল্যাক কফি খাবো তোমার সাথে, মনে থাকে যেন। এই মেয়ের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় কি পৃথিবীতে নেই? পরের দিন সকাল 9টা। ভার্সিটির ক্যাফেটেরিয়াটা তখন একেবারে মুখরিত। আকাশ অনিচ্ছা সত্ত্বেও এক কোণে টেবিলে এসে বসে আছে গম্ভীর মুখে, পরনে একটা নেভি ব্লু শার্ট। ঠিক তখনই ওর টেবিলের সামনে এসে বসলো অবন্তী, ওর সাথে যথারীতি রিয়া আর সাইমন। অবন্তী পরনে ছিল একটা নীল রঙের শাড়ি, চুলে একটা তাজা বেলি ফুলের মালা জড়ানো। ওকে খুব মায়াবতী অথচ চটপটে লাগছিল। সাইমন ওর হাতে একটা চকলেট বক্স আর রিয়া ওর হাতে কফির কাপ তুলে দিল। আকাশ ওর কফির কাপের দিকে একটা অবজ্ঞার চাহনি ছুড়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। কি হে আমার শান্ত বর, নীল শার্ট পরে এসেছো কেন শুনি? আমার এই নীল শাড়ির সাথে ম্যাচিং করার জন্যই তো, তাই না? একেবারে না, এটা আমার এমনিতেই পরা শার্ট। আপনার এইসব মন গড়া সস্তা রোমান্টিক থিওরি বন্ধ করুন। ওমা, এত রাগ কেন? এই নাও তোমার জন্য বেলজিয়ামের বড্ড স্পেশাল চকলেট এনেছি, এক কামড় দিলে মন একেবারে শান্ত হয়ে যাবে। আপনার এইসব দয়া আমার লাগবে না। ছবিটা ডিলিট করেছেন কিনা তার প্রমাণ দিন। ছবি তো আমার মনের হার্ড ডিস্কে সেভ হয়ে গেছে আকাশ, ওটা ডিলিট করার কোনো অপশনই আমার জানা নেই। তাহলে আপনার যা খুশি করুন, আমিও দেখব প্রক্টর স্যার আপনার এইসব ফালতু কাণ্ড কতদিন সহ্য করেন। বসো না আকাশ, এত মানুষের সামনে রাগ দেখালে ওনারা ভাববে আমাদের ঝগড়া হয়েছে। আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই তো ঝগড়া হবে কিভাবে? নিজের সীমার মধ্যে থাকুন অবন্তী আপু। আবার আপু বললে কিন্তু আমি এখানেই চিৎকার দেব, বলবো যে তুমি আমার সাথে বড্ড বড় অন্যায় করেছো। আকাশ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর হাতটা এক ঝটকায় ছাড়িনি ক্যাফেটেরিয়া থেকে দ্রুত পায়ে বের হয়ে গেল। ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে অবন্তী হাসতে থাকলো। অবন্তীর উত্থাল পাত্থাল পাগলামি যখন কোনো বাদ মানছিল না, তখন সে এক চরম চাল চাললো। সাইমনকে দিয়ে ওর বাবার ভার্সিটির প্রক্টরের মধ্যে এক গোপন মিটিং ফিক্সড করলো। অবন্তীর বাবা ক্যাম্পাসের নতুন বিল্ডিং এর মস্ত বড় ডোনার। অবন্তী সরাসরি হুমকি দিল আকাশকে বিয়ে না করলে পুরো ফ্যামিলির ক্যারিয়ার আর ফান্ডের দফারফা হবে। ওর উপর বোনাস হিসাবে ছিল আকাশের হোস্টেলের সামনে অবন্তীর পিস্তল হাতে সুসাইডের লাইভ ড্রামা। নিজের তিল তিল করে গড়া ক্যারিয়ার, বাবার হার্টের কন্ডিশন আর মধ্যবিত্ত ফ্যামিলির প্রেস্টিজ বাঁচাতে আকাশ একেবারে কোণঠাসা হয়ে পড়ল। ওর মা বাবা যখন প্রক্টরের তরফ থেকে আসা লজিক্যাল হুমকির কথা জানতে পারলেন, তখন ওনারও
নিরুপায় হয়ে আকাশের হাত ধরে কাঁদলেন। নিজের চোখের সামনে পরিবার ও ক্যারিয়ার ধ্বংসের ভীতি থেকে আকাশ অবশেষে এক বুক ক্ষোভ নিয়ে এই অমতের বিয়েতে রাজি হতে বাধ্য হলো। বস, কাজী রেডি। আকাশের ফ্যামিলিও সাইন করে দিয়েছে। আপনার ইমোশনাল আর লজিক্যাল ট্র্যাপ একেবারে 100% সাকসেসফুল। হবে না কেন? ডন অবন্তী যা চায় তার জন্য পুরো দুনিয়া ওলট পালট করতে পারে আকাশ। এখন তো সাইনটা করেই দাও আমার জান। আকাশ চরম ক্ষোভ আর কাঁপানো হাতে কলম ধরে। অবন্তী, তুমি নিজের জেদ জেতানোর জন্য আমার পুরো লাইফটা ধ্বংস করে দিলে। আমি এই বিয়েতে সই করেছি শুধু আমার মা বাবার সম্মানের খাতিরে, কিন্তু মনে রেখো, মন থেকে তোমাকে আমি কোনোদিনও মেনে নেব না। মন বদলানোর দায়িত্ব তো আমার বর। এই নাও ডন অবন্তীর তরফ থেকে ফার্স্ট গিফট। অবন্তী আকাশে সই করা মাত্রই ওর কোলের উপর ঝাঁপিয়ে পড়ে ওর কপালে একটা গভীর ভালোবাসার চুমু এঁকে দিল। আকাশ লজ্জায় আর রাগে মুখ লাল করে এক ঝটকায় অবন্তীকে সরিয়ে দিয়ে বলল, নিজের এই নোংরা বেহায়াপনা বন্ধ করো। আমার সাথে আর 1 ইঞ্চিও ঘাড় ঘুরিয়ে কথা বলবে না। বিয়ের পরের দিন সকালে যখন অবন্তী ওর লাগেজ আর চামচা সাইমনকে সাথে নিয়ে আকাশদের মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের ড্রয়িং রুমে পা রাখলো, ঠিক তখনই ওর সামনে বড় পাঁচিল হয়ে দাঁড়িয়ে রইলেন ওর কড়া শাশুড়ি রেহনা বেগম। ওনার পাশে অসহায় মুখে দাঁড়িয়ে আকাশের বাবা মোতাহার সাহেব আর ক্ষুব্ধ মুখে স্বয়ং আকাশ। এই উশৃঙ্খল বেহায়া মেয়েকে আমি এই বাড়ির বউ বলে কোনো দিনও মেনে নেব না। মোতাহার, তুমি কোন আক্কেলে এই বিয়েতে মত দিলে? ওরে আমার কিউট শাশুড়ি মা, রাখলে আপনাকে একেবারে ওই লাল টমেটোর মতো লাগে। আমি কিন্তু এক্ষুনি আপনার একটা সেলফি তুলে নেব। অবন্তী আপু, থুরি অবন্তী, নিজের এই সস্তা ফাজলামিটা অন্তত আমার মায়ের সামনে বন্ধ করো। এটা তোমার ওই চামচাদের আড্ডাখানা নয়। আপু বলতে গিয়েও বললে না। এই তো আমার লক্ষ্মী বর, লাইনে আসছো। শাশুড়ি মা, আপনি মেনে না নিলে কি হবে? আমি তো আপনাকে নিজের মা বানিয়েই ছাড়বো। মুখ সামলে কথা বলো মেয়ে। এই রেহানা বেগমের সংসারে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। তার বাইরে এক পা দিলে ঘাড় ধরে বের করে দেব। ঘাট ধরে বের করতে হলে তো আগে ছুতে হবে মা। আর আমি বড্ড চটপটে, আপনি আমাকে ধরতেই পারবেন না। বৌমা দেখতে বেশ মিষ্টি রে রেহানা। রাগারাগি না করে চলো ওকে বরণ করে ঘরে তুলি। বাবা, তুমিও ওনার এইসব নাটককে সাপোর্ট করছো? এই মেয়েটা আমাদের পুরো পরিবারটাকে একটা সার্কাস বানিয়ে দেবে। সাইমন, জলদি আমার লাগেজটা বরের রুমে দিয়ে আয়। আর শাশুড়ি মায়ের জন্য আনা ওই চকলেট বক্সটা ওনার হাতে দে। এই নিন খালাম্মা, বসের স্পেশাল বেলজিয়াম চকলেট। এর রাগটা একটু জল করে ফেলুন। দূর হও আমার সামনে থেকে। আমি এই বাড়ি ছাড়বো, না হলে এই মেয়ে এই বাড়ি ছাড়বে। বিয়ের প্রথম দিনই পুরো বাড়িতে এক এলাহি কাণ্ড শুরু হয়ে গেল। রেহনা বেগম রাগে নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে রইলেন, আর আকাশ ওর বাবার সাথে বারান্দায় বসে কপাল চাপড়াতে লাগলো। কিন্তু অবন্তী তো দমে যাওয়ার পাত্রী নয়। সে তার শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে জড়িয়ে সোজা ঢুকে গেল রান্নাঘরে। ওর জীবনে প্রথম রান্না, তাও আবার শাশুড়ি আর বরকে ইমপ্রেস করার জন্য। ওর পেছনে চামচা সাইমন যখন জানালার বাইরে দাঁড়িয়ে ওকে রান্নার রেসিপি দিচ্ছিল, অবন্তী রান্নাঘরে ঢুকে পুরো মরিচ গুঁড়ো আর গরম মশলার গোটা এক নাগারে কড়াইয়ের ভেতর ঢেলে দিল। দুপুর 2টোর সময় ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে পুরো বাড়ি মাথায় তুলল। ওরে আমার খারুস বর, ওরে আমার মিষ্টি শ্বশুর মশাই, আমার টমেটো শাশুড়ি মা, জলদি টেবিলে আসুন। অবন্তীর হাতের শাহী রান্নার রেডি। আমি তোমার হাতের বিষ কোনোদিনও খাবো না। আমি বাইরে গিয়ে হোটেল থেকে খেয়ে আসছি। বাইরে যাও একেবারে নিষেধ। আমার রান্না না খেলে আজ এই বাড়ির কেউ ঘর থেকে বের হতে পারবে না, বলে দিলাম। দেখো তোমার গুণবতী বৌমার কাণ্ড। ও আমাদের নিজেদের বাড়িতেই বন্দি করে ফেলেছে। বৌমা, বড্ড খিদে লেগেছে রে। রান্না যা করেছ দাও, খেয়ে অন্তত তালাটা খোলো। এই তো আমার লক্ষ্মী শ্বশুর আব্বু, এই নিন আপনার জন্য স্পেশাল খাসির মাংসের ঝাল ভুনা। আর আকাশ, তুমি যদি 1 চামচ না খাও, আমি কিন্তু এক্ষুনি তোমার বুকে মাথা দিয়ে কান্না শুরু করব। তুমি একটা আস্ত সাইকো। দাও, কি রান্না করেছো? খেয়ে তারপর পুলিশে খবর দিচ্ছি আমি। আমি এই উশৃঙ্খল মেয়ের রান্না ছোব না। তার চেয়ে উপোস করে মরে যাওয়াই ভালো। খেতেই হবে মা, না খেলে আমি কাল সকাল থেকে আপনার ঘরের সামনে লাউড স্পিকার বাজিয়ে হিন্দি গান গাইবো। ওরে বাবারে, এ তো মাংস নয়, একেবারে জ্বলন্ত কয়লা। বৌমা, এত জাল কেন?
সবার চেঁচামেচি আর হই হুল্লোড়ে দুপুর কাটলো। দুপুরে সেই যুদ্ধ শেষ হতে না হতেই সন্ধ্যা নেমে এলো। আকাশ ওর ঘরে ল্যাপটপ নিয়ে বসে বন্ধুদের মেসেজ পাঠাচ্ছিল যে ওর জীবনটা কিভাবে একটা নরকে পরিণত হয়েছে। ঠিক তখনই অবন্তী দরজাটা ধর্ম করে খুলে ঘরের ভেতর ঢুকলো। ওর পরনে একটা সুন্দর লাল শাড়ি, চুলে বেলি ফুলের মালা। সে সোজা গিয়ে আকাশের ল্যাপটপের এক ঝটকায় বন্ধ করে ওর কোলের উপর ধপ করে বসে পড়ল। আকাশ ওর এই কাণ্ড দেখে একেবারে চমকে উঠে সোফা থেকে ছিটকে দাঁড়িয়ে পড়ল। ওর মুখোপয়ে চরম বিরক্তি আর রাগ স্পষ্ট হয়ে উঠল। অবন্তী, তুমি নিজের লিমিট ক্রস করছো। আমার কোলের ওপর এভাবে জোর করে বসার সাহস তোমার হয় কিভাবে? আমরা কিন্তু মন থেকে স্বামী স্ত্রী নই, এটা ভুলে যেও না। মন থেকে না হলে কি হবে বর? আইনগতভাবে তো তুমি আমার একেবারে পারফেক্ট হাজবেন্ড। এই বলে সে আবারও আকাশের গলার ওপর দুহাত জড়িয়ে ধরে ওকে হ্যাসকাটানে কাছে টেনে নিল। আমি তোমার সাথে কোনো রোমান্স করতে চাই না। দয়া করে আমার থেকে অন্তত 5 ফুট দূরত্ব বজায় রাখো। 5 ফুট? আমি তো তোমার হৃদয়ের 1 মিলিমিটার দূরত্বেও ঢুকে গেছি আকাশ। এই বলে সে আকাশের গালে নিজের ঠোঁট ছুঁয়ে মিষ্টি কামড় বসিয়ে দিল। বাবা মা, জলদি এদিকে এসো। এই মেয়ে আমাকে হেনস্থা করছে, ওর বিচার করো। ও জোর জবরদস্তি করছে আমার সাথে। কি হয়েছে বাবা আকাশ? তোকে মেরেছে নাকি ও? আমি আজকে এই মেয়েকে জেল খাটাবো। ওমা, শাশুড়ি মা, আপনার ছেলে বড্ড লাজুক গো। একটু আদর করতে গেছি আর ওর মধ্যেই ওর মা বাবা বলে চিৎকার জুড়ে দিল। এই দেখো, আমি ওর হাত শক্ত করে ধরে রেখেছি। আহারে আকাশ, বিয়ের আগে তেমন একটু খুনসুটি হয়ে থাকে, তার জন্য মাঝরাতে আমাদের ডাকার কি দরকার? বাবা, তুমি ওর পাগলামিটা বুঝতে পারছো না? ও পুরো গায়ের উপর এসে পড়ছে। আমি এই বাড়িতে আর 1 সেকেন্ডও নিরাপদ নই। নিরাপদ নও মানে? আমি তো তোমার বডিগার্ড আকাশ। এই বলে সে আকাশের পিঠের দিক থেকে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওনার কাঁধে মুখ লুকালো। বাবা মা লজ্জে সেখান থেকে চলে গেল। অবন্তী ওয়াশরুমে গেল। ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের আবছা আলোটা বাসর ঘরের পরিবেশকে আরো বেশি রহস্যময় করে তুলেছিল। আকাশ তখনও জানালার গ্রিলটা শক্ত করে ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিজের রাগ আর ক্ষোভ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। ওর মনের ভেতর তখন কেবল একটাই চিন্তা যে কিভাবে এই মেয়ের হাত থেকে নিজের ক্যারিয়ার আর পরিবারকে বাঁচানো যায়। ঠিক তখনই অবন্তী ঘরে এসে মূল দরজাটা ভেতর থেকে লক করে দিল। ওর হাতে লাল বেনারসি শাড়ির আঁচলটা মেঝেমায় লুটিয়ে পড়ছিল আর ওর হাত ভর্তি কাছের চুড়ির রিনিঝিনি শব্দে পুরো ঘরের নীরবতা এক নিমিষে ভেঙে গেল। কি গম্ভীর বর! সারা জীবন কি এই জানালার গ্রিল ধরেই পার করে দেবে? আজ কিন্তু আমাদের বাপের বাড়ি বা ক্যাম্পাসের করিডোর নয়, আজ আমরা দুজনে একেবারে নিজেদের ঘরে বন্দি। অবন্তী, দয়া করে নিজের এই সস্তা নাটকটা অন্তত এই বন্ধ ঘরের ভেতরে বন্ধ রাখো। তুমি খুব ভালো করেই জানো এই বিয়েটা আমি শুধু আমার মা বাবার সম্মান আর নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য করেছি। তোমার প্রতি আমার মনে বিন্দুমাত্র কোনো ফিলিংস নেই। ফিলিংস নেই তো কি হয়েছে জান? ফিলিংস তৈরি করার দায়িত্ব তো এই অবন্তীর। তুমি পাত্তা না দিলে আমি জোর করে পাত্তা আদায় করে নেব। তা তো তুমি আগের পর্বগুলোতেই দেখেছো। অবন্তী এক মুহূর্ত সময় নষ্ট না করে আকাশের দিকে তাকিয়ে এগিয়ে গেল। আকাশ ওকে কাছে আসতে দেখে এক পা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অবন্তী ওর চেয়েও দ্রুত গতিতে এসে আকাশের দুহাত শক্ত করে ধরে ওকে সোজা বিছানার দিকে টেনে নিয়ে এলো। আকাশের শেরনির কলারটা অবন্তীর চঞ্চল হাতে টানে কিছুটা আলগা হয়ে গেল। অবন্তী, তুমি নিজের সীমা লঙ্ঘন করছো। আমার হাত ছাড়ো। একটা সম্পর্কের মধ্যে জোর জবরদস্তি করাটা একেবারে নোংরা মানসিকতার পরিচয়। আমি তোমাকে এই মুহূর্তে আমাকে স্পর্শ করতে নিষেধ করছি। বড়র উপর বৌমার অধিকার খাটানো যদি নোংরামি হয় আকাশ, বড়র উপর বউয়ের অধিকার খাটানো যদি নোংরামি হয় আকাশ, তবে আমি এই নোংরামি বারবার করব। তুমি যতবার আমাকে দূরে ঠেলে দেবে আমি ততবার তোমার আরো কাছে আসবো। অবন্তী জোর করে আকাশকে বিছানার মাঝখানে বসিয়ে দিল এবং নিজে ওর মুখোমুখি একেবারে গা ঘেঁষে বসল। আকাশ ওর এই আশঙ্কিক শারীরিক সান্নিধ্য বড্ড অস্বস্তিতে পড়ে ওর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু অবন্তী ওর চিবুকটা নিজের হাত দিয়ে শক্ত করে ধরে ওর চশমাটা এক ছটকায় খুলে বিছানার পাশের টেবিলে ছুঁড়ে ফেলে দিল। আমার চশমাটা দাও অবন্তী, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। চশমা ছাড়া আমি ঠিকঠাক দেখতে পাই না, আর তোমার এই রূপ আমার দেখার কোনো ইচ্ছাও নেই।
চশমা ছাড়াই তো তোমাকে দেখতে আরো বেশি ইনোসেন্ট আর কিউট লাগে। এই শান্ত চোখ দুটোর ভেতরে যে কি পরিমাণ রাগ লুকিয়ে আছে তা আমি বড্ড ভালো করেই পড়তে পারছি। অবন্তী এবার আরো একটু এগিয়ে এসে আকাশের পুরো শরীরের উপর নিজের ভর ছেড়ে দিয়ে ওকে বিছানায় শুয়ে দিল এবং নিজেই ওর উপরে ঝুঁকে বসল। আকাশের ফর্সা মুখটা রাগে লজ্জায় আর চরম উত্তেজনায় এক নিমিষে লাল হয়ে উঠল। সে দুই হাত দিয়ে অবন্তীর কাঁধ ধরে ওকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু অবন্তীর ভেতরে জেদ ওকে আরো বেশি শক্ত করে আকাশের বুকের সাথে লেপ্টে দিল। অবন্তী, প্লিজ দূরে সরো। তোমার শাড়ির বেলি ফুলের গন্ধ আমার দম বন্ধ করে দিচ্ছে। আমি এই জবরদস্তি আর সহ্য করতে পারছি না। মা বাবা যদি জানতে পারে তুমি ঘরের ভেতর আমার সাথে এইসব করছো, ওনারা লজ্জিত হবেন। মা বাবা তো ওনাদের ঘর ভেতর থেকে লক করে ঘুমাচ্ছেন আকাশ, আর লজ্জা কেন পাবে? মা বাবাও তো এইসব করেছে, আর সাইমন তো বাইরে পাহারা দিচ্ছেই। এখন এই ঘরের ভেতর শুধু তুমি আর আমি। তুমি যতই না না করো, আজ রাতে ডন অবন্তীর এই তীব্র ভালোবাসার সাগর থেকে তোমার কোনো মুক্তি নেই। এই বলে অবন্তী ও নিজের ঠোঁট দুটো আকাশের গলার উপর চেপে ধরল। ওর ওম আর তীব্র স্পর্শে আকাশের পুরো শরীর এক মুহূর্তের জন্য যেন অবশ হয়ে গেল। আকাশও নিজের অবচেতন মনকে বোঝানোর চেষ্টা করছিল যে সে এই মেয়েকে ঘৃণা করে, কিন্তু অবন্তীর এই জোরপূর্বক রোমাঞ্চ আর শরীরের সুবাস আকাশের সমস্ত প্রতিরোধকে এক নিমিষেই ভেঙে গুঁড়ো করে দিচ্ছিল। আকাশ এক বুক দীর্ঘশ্বাস ফেলে এবং নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে। তুমি একটা আস্ত সাইকো। তুমি কোনোদিন একটা সুস্থ মেয়ের প্রতি ভালোবাসতে শিখলে না। সাইকো না হলে কি তোমার মতো একটা খারুস আর জেন্টলম্যান ছেলেকে নিজের লাইফে আনা যায়? এ বলে সে আকাশের শেরওয়ানির উপরের বোতামগুলো এক একে আলগা করতে শুরু করলো এবং ওর কপালে ওর গালে নিজের ভালোবাসার কামড় ও চুমুর ছাপ বসিয়ে দিতে লাগলো। রাত যত গভীর হতে লাগলো, ওদের মধ্যকার এই অসম লড়াই ততই রোমান্টিক খেলায় রূপ নিল। আকাশ মন থেকে সম্পূর্ণ সায়না দিল অবন্তীর এই চরম জেদ আর ভালোবাসার জোয়ার ওকে এক অদ্ভুত ঘোরের মধ্যে বন্দি করে ফেল। পরদিন সকালে রেহানা বেগম এক নতুন চাল চালেন। তিনি ভাবলেন অবন্তীকে ঘরে কাজ দিয়ে সাহায্য করবেন। সকাল 6টা সে অবন্তীর ঘরের দরজায় নক করে ওকে ডেকে তুললেন এবং হাতে একটা ঝাড়ু আর বালতি ধরিয়ে দিলেন পুরো বাড়ি পরিষ্কার করার জন্য। রেহানা বেগম মনে করেছিলেন বড়লোকের চঞ্চল মেয়ে এই কাজ দেখে কেঁদে কেটে বাপের বাড়ি পালাবে, কিন্তু অবন্তী ওর বুদ্ধিতে ওর ফোনটা বের করে ওর রাইট হ্যান্ড সাইমন আর তানভীরকে এক ইশারা দিল। আধা ঘন্টার মধ্যে সাইমন আর তানভীর পুরো 1 ডজন প্রফেশনাল ক্লিনার নিয়ে আকাশের বাড়িতে হাজির হলো। এই, তোমরা কারা? আমার বাড়িতে এত সকালে ঝাড়ু বালতি দিয়ে কি করছো? খালাম্মা, আমরা হলেন বসের স্পেশাল টিম স্কোয়াড। বস হুকুম করেছে পুরো বাড়ি একেবারে কাচের মতো চকচকে করে দিতে। কেমন দিলাম মা সারপ্রাইজ? আপনি বললেন ঘর মুছতে, তাই আমি পুরো টিম নিয়ে এলাম। আপনার বৌমা বড্ড স্মার্ট। আকাশ, আয় আকাশ, এই জলদি বাইরে আয়। দেখ, তোর ডন বউ পুরো বাড়িটাকে ওর বাপের রাজত্ব বানিয়ে ফেলেছে, যা ইচ্ছে তাই করছে। অবন্তী, তুমি এসব কি শুরু করলে? তুমি কি একটা কাজও নিজের বুদ্ধিতে ভদ্রভাবে করতে পারো না? এটা আমার মায়ের সংসার, এসব বন্ধ করো। আমি তো মায়ের কষ্ট কমাতেই এই টিম এনেছি আকাশ। এই বলে এসে সবার সামনে আকাশের শার্টের বোতাম ঠিক করার বাহানায় ওর বুকের খুব কাছে মুখ নিয়ে ফিস ফিস করল। মা, আপনি শুধু অর্ডার করুন, ওনারা আপনার পা পর্যন্ত ধুয়ে দেবে। দূর হও আমার বাড়ি থেকে। মোতার, তুমি এক্ষুনি প্রমোটারের কাছে যাবে। ওনার এই সব চামচাদের আমি আমার বাড়িতে বরদাস্ত করব না। এই সব ছেলেপুলেকে চান্স দেয় কেন? প্রক্টর আঙ্কেলকে ফোন করে লাভ নেই মা, ওনার কিছু গোপন ভিডিও আমার কাছে সেভ করা আছে। উনি আমার কথার বাইরে এক পাও নড়বেন না। তুমি প্রক্টর স্যারকেও ব্ল্যাকমেইল করছো? তোমার এই অপরাধের সীমা কোথায় গিয়ে থামবে অবন্তী? যেদিন তুমি আমাকে মন থেকে ভালোবাসবে আকাশ, সেদিন আমার এই সব পাগলামি এক নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে, তার আগে নয়। এই বলে সে আকাশের ঠোঁটের কাছে নিজের ঠোঁটে নিয়ে বিভোর হয়ে তাকালো, তারপর চোখ টিপে হাসলো। দুপুরবেলা বাড়ির পরিস্থিতি আরো একটু গরম হয়ে উঠল। রেহানা বেগম রাগে রান্নাঘরে তালা মেরে নিজে রান্না করতে বসেছিলেন যাতে অবন্তী কোনো ছোকছোকানি করতে না পারে, কিন্তু অবন্তী রান্নাঘরের ভেন্টিলেটর গলিয়ে সাইমনকে দিয়ে একটা বিরিয়ানির ডিশ আনিয়ে টেবিল সাজিয়ে ফেলল।
আকাশ ওর লাইব্রেরি থেকে ফিরে ডাইনিং টেবিলে বসতেই অবন্তী ওর প্লেটে জোর করে 2টা বড় খাসির মাংসের পিস আর বিরিয়ানি তুলে দিল। আকাশ ওর দিকে রেখে তাকালো, তারপর বিরক্ত হয়ে প্লেটটা সরিয়ে দিতে চাইলো। আমি বলেছি না আমি তোমার আনা কোনো খাবার খাবো না। আমার মা যা রান্না করছে আমি ওটাই খাবো। মায়ের রান্না হতে আরো 2 ঘন্টা লেট হবে আকাশ। ততক্ষণে তোমার এই সুন্দর মুখটা তো না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে যাবে লক্ষ্মীটি। 1 চামচ খেয়েই দেখো না। সরো আমার সামনে থেকে। তোমার এই জোর জবরদস্তি আর যেচে পড়ে কাছে আসা এই আর সহ্য করতে পারছি না। একদম চিৎকার করবে না আকাশ। না খেলে আমি কিন্তু সবার সামনেই তোমাকে এক্ষুনি কিস করে দেব। এই বলে সে আকাশের ঠোঁটের উপর নিজের একটা আঙ্গুল চেপে ওর কাছে ঝুঁকে এলো। তুমি একটা আস্ত বেহায়া। ড্রয়িং রুমে বসে সকলের সামনে তুমি এইসব বলছো? দূরে সরো বলছি। ওরে খোদা, আমার ভালা ভোলা ছেলেটাকে এই মেয়ে একেবারে জ্বালিয়ে কি করে দিল। ও তো ছেলেটার গায়ের ওপর একেবারে লেপ্টে আছে। আহা রেহানা, গন্ধটা কিন্তু বড্ড খাসা বের হয়েছে। বৌমা, আমার প্লেটও একটু বেড়ে দাও তো। মোতাহার, তুমি আজ ওর হাতের রান্না খেলে তোমার বেডিং বারান্দায় হবে বলে দিলাম। বারান্দায় কেন মা? আব্বু আমার আর আকাশের ঘরে ঘুমাবে, আর আমি আপনার সাথে গল্প করব সারা রাত। এই বলে সে আকাশের হাতটা টেবিলের নিচ দিয়ে শক্ত করে চেপে ধরে ওর পায়ের সাথে নিজের পা মিলিয়ে বসলো। আকাশ কপালে হাত দিয়ে বলল, আল্লাহ, কেন কুক্ষণে যেই পাগলের সাথে দেখা হলো আমার, পুরা জীবনের জন্য ফেসে গেলাম। রাত 12টা। পুরো বাড়ি তখন একেবারে নিঝুম। আকাশ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ওর মনটা বড্ড অশান্ত। ঠিক তখনই অবন্তী ঘরের মেন লাইট অফ করে দিয়ে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিল। ওর হাতে একটা গোলাপের তোড়া আর মুখে এক অদ্ভুত মায়াবী হাসি। সে আকাশের বিছানার পাশে এসে বসলো এবং আচমকাই ওর গায়ের উপর শুয়ে পড়ল। আকাশ ওকে দেখা মাত্রই এক ছটকায় ছিটকে উঠে বসে ওর গায়ের চাদর শক্ত করে জড়িয়ে ধরল, যেন ওর সামনে কোনো বাঘ দাঁড়িয়ে আছে। ওই কিউট বর, এত ভয় পাচ্ছ কেন শুনি? আমি তো তোমার নিজের বউ, কোনো ভূত নই। এই বলে সে চাদরটা এক ঝটকায় কেড়ে নিয়ে আকাশের বুকে 2 হাত দিয়ে চাপটে ধরল। রাতের বেলায় তোমার এই পাগলামি বন্ধ করো অবন্তী। দয়া করে অন্য পাশে গিয়ে ঘুমাও প্লিজ, আই বেগ ইউ। না হলে আমি সোজা গিয়ে মেঝেতে শোবো। তুমি প্রতিদিন এমন জোর করতে পারো না আমার সাথে। মেঝেতে শোবে কেন রাজকুমার? এই এত বড় বিছানাটা তো আমাদের দুজনের জন্যই। এই নাও তোমার জন্য একটা তাজা গোলাপ। এই বলে সে গোলাপের পাপড়িগুলো আকাশের চুলে বড্ড আলতো করে বিলি কেটে ছড়িয়ে দিল। আমি তোমার কোনো ফুল চাই না, কোনো রোমান্স চাই না। দয়া করে আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। চশমা ছাড়া তোমাকে আরো বেশি ইনোসেন্ট লাগে আকাশ। আমার তো মন চাইছে এক্ষুনি তোমাকে মনের সব কথা বলে দেই। এই বলে সে আকাশের চশমাটা এক ঝটকায় খুলে নিয়ে ওর উপরে ঝুঁকে ওর গলায় মুখ গুজল। আমার চশমা ফিরিয়ে দাও অবন্তী, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমি কাল সকালেই কোর্টে গিয়ে ডিভোর্সের পেপার রেডি করব। ডিভোর্স? ডন অবন্তীর ডিকশনারিতে ওইরকম কোনো শব্দ নেই বর। তুমি যতবার ডিভোর্সের কথা বলবে আমি ততবার তোমাকে জড়িয়ে ধরে কিস করব। এই বলে সে আকাশের গালে চুমু বসিয়ে দিল। আল্লাহ, আমি কোন জন্মের পাপে এই মেয়ের পাল্লায় পড়লাম। মা বাবা, তোমরা ওর এই নতুন পাগলামি এসে দেখে যাও। ও আমাকে একেবারে শেষ করে দিল। চিৎকার করে লাভ নেই আকাশ। আব্বু আর মা ওনাদের ঘরের দরজা ভেতর থেকে লক করে দিয়েছেন। সাইমন ওনাদের দরজার বাইরে পাহারা দিচ্ছে। এখন শুধু তুমি আর আমি। আকাশ অসহায়ের মতো করে তাকালো। অবন্তী আকাশকে জড়িয়ে ধরল। ওর গলা ঘাড়ে পুরো শরীরে পাগলের মতো আদর করতে লাগলো। আকাশ জানে এই মেয়ের সাথে পারবে না, তাই সে বাধ্য হয়ে চুপচাপ সব মেনে নিল। পরের দিন সকালবেলা রেহেনা বেগম সকাল সকাল ওনার লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। ওনার চোখ দুটো রাগে লাল হয়েছিল। তিনি ঘোষণা করলেন যে অবন্তী এই বাড়িতে থাকলে তিনি ওনার বাপের বাড়িতে চলে যাবেন। আকাশ ওর মায়ের লাগেজ ধরে অনুনয় বিনয় করতে লাগলো, আর ওর বাবা মোতাহার সাহেব এক কোণে দাঁড়িয়ে অসহায় মুখে তামাক চিবোচ্ছিলেন। ঠিক তখনই অবন্তী ড্রয়িং রুমে এন্ট্রি নিল, ওর হাতে বন্ড পেপার আর কলম। আমি আর এই বাড়িতে 1 সেকেন্ডও থাকবো না। যে বাড়িতে বউ শাশুড়িকে ভয় দেখায়, চামচাদের নিয়ে দরজায় লক করায়, তার চেয়ে আমার চলে যাওয়াই ভালো। মা, তুমি কোথাও যাবে না। এই মেয়েটাই আজ এই বাড়ি থেকে যাবে। আমি ওকে ডিভোর্স নোটিশ দিচ্ছি এখনই। এই নাও আকাশ, এটার ভেতরে লেখা আছে যদি তুমি আমাকে ডিভোর্স দাও তবে আমার
বাবা তোমার এই পুরো বাড়ি আর তার চারপাশের সব জমি 1 সেকেন্ডে কিনে নিয়ে এখানে চিলড্রেন পার্ক বানিয়ে দেবে। এই বলে সে জোর করে আকাশের হাতটা নিজের কোমরে জড়িয়ে ধরে ওর দিকে বুক ফুলিয়ে তাকালো। কি বললে বোমা? চিলড্রেন পার্ক? ওই আকাশ, খবরদার ডিভোর্সের নাম মুখও আনবি না। আমার এই পৈতৃক বিতে আমি হারাতে পারবো না। অবন্তী, তুমি এত বড় ধরিবাজ, একটা আস্ত ব্ল্যাকমেইলার তুমি। আমার হাত ছাড়ো। সবার সামনে কি করছো এসব? ভালোবাসায় সব চলে আকাশ। শাশুড়ি মা, আপনি লাগেজটা রাখুন তো। আজ দুপুরে আপনার জন্য স্পেশাল ইলিশ মাছের পাতুরি রান্না করব নিজের হাতে। ওগো, আমরা তো দেখছি আজ তো একটা ডাইনির খপ্পরে পড়েছি। আমার ছেলেটার জীবন একেবারে তছনছ করে গেল রে। তছনছ নয় মা, একেবারে রঙিন হয়ে গেল। এই বলে সে সবার সামনে আকাশের গাল দুটো টেনে ধরে ওর কপালে ভালোবাসার চুমু এঁকে দিল। আকাশ, এবার একটু হেসে দাও না আমার বর। আকাশ চশমাটা ঠিক করতে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ওর ল্যাপটপ ব্যাগটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। ওর শান্ত জীবনে এই ডন মেয়েটার অত্যাচার যে ওকে দিন দিন আরো বেশি ওর প্রতি আসক্ত করে তুলছিল, তার নিজের অবচেতন মন বড্ড ভালো করেই বুঝতে পারছিল। পরের দিন সকাল 6টা, মোতাহের সাহেব বাড়ির ড্রয়িং রুমে চরম উত্তেজনা সরফাই গম্ভীর মুখে বসে আছেন রেহনা বেগম। ওনার হাতে একটা মস্ত বড় কাঠের বেলুন, পাশে অসহায় মুখে দাঁড়িয়ে আছে আকাশ। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধপধপ শব্দ করে নেমে এলো অবন্তী। ওর পরনে লাল টি শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট, চোখে কালো সানগ্লাস, পেছনেও 2 চামচা। সাইমন আর তানভীর 4টা টলি নিয়ে হাজির। এসব কি নোংরা পোশাক পরেছো অবন্তী? এই বাড়িতে সকাল 6টায় শাড়ি পরে রান্নাঘরে ঢুকতে হয়। শাশুড়ি আম্মা যান, ডন কখনো শাড়ি পরে ডিউটি করে না। অ্যাকশনে বড্ড প্রবলেম হয়। মা, ওনাকে বলে কোনো লাভ নেই, ওনার মাথা পুরোপুরি গেছে। এই চুপ করো তো জেন্টলম্যান, বরের মুখে এত কথা ভালো দেখায় না। মুখ সামলে কথা বলো মেয়ে। আমার ছেলের ওপর ডনগিরি ফলাবে না। আম্মা যান, আমি তো ওনাকে আদর করে জেন্টলম্যান বললাম, আপনি শুধু শুধু গরম হচ্ছেন। অবন্তী, দয়া করে আমার মায়ের সামনে তোমার এই নাটক বন্ধ করো। নাটক নয় বর, এটা আমার স্টাইল। সাইমন, তানভীর, লাগেজগুলো বরের রুমে চালান করে দাও। ইয়েস বস, এখনই দুলাবের খাটের পাশে ফিট করে দিচ্ছি। খাটের পাশে কেন রে সাইমন? একদম খাটের উপর সাজিয়ে রাখা। খবরদার, আমার অনুমতি ছাড়া এ বাড়িতে একটা সুতোও নড়বে না বলে দিলাম। আম্মা যান, সুতো নড়বে না তো কি হয়েছে? পুরো বাড়ি নড়ে যাবে আজ। মা, আমি আর 1 সেকেন্ডও এখানে দাঁড়াবো না, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবে মানে? নতুন নতুন বিয়েতে কোনো বর অফিসে যায় নাকি? আমি যাই অবন্তী, তোমার এই পাগলামি দেখার চেয়ে অফিসে গাদার খাটুনি খাটা অনেক ভালো। আচ্ছা যাও, তবে অফিস শেষে কিন্তু সোজা আমার বুকে ফিরে আসতে হবে। নিজের সীমা লঙ্ঘন করো না অবন্তী, আমি তোমার কেনা গোলাম নই। যাও বাবা আকাশ, তুমি অফিসে যাও। এই মেয়ের ব্যবস্থা আমি করছি আজ। আকাশ হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তবে ওর মনের ভেতর অবন্তীর ওই চঞ্চলতা হঠাৎ করে যেন এক অদ্ভুত তোলা দিয়ে গেল। ও নিজের অজান্তে একটু হাসলো। এদিকে রান্নাঘরে তখন রেহনা বেগম অবন্তীকে বাগে আনার জন্য একটা শিলনোড়া এনে হাজির করলেন। ওনার চোখে চতুর হাসি। আজ এই শিলনোড়ায় 5 কেজি পেঁয়াজ আর 3 কেজি রসুন বাটবে। কোনো মিক্সি চলবে না। পেঁয়াজ রসুন? আম্মা যান, ডন কখনো মশলা বাটে না। ডন শুধু মানুষের হাড়গোড় বাটে। তাহলে আজ থেকে বাটবে। দেখি তোমার ডনগিরি কেমন চলে এই শিলনোড়াতে। আচ্ছা ঠিক আছে, সাইমন, তানভীর, ব্যাকআপ টিম ডাকো জলদি। বস, ব্যাকআপ রেডি। জিম থেকে ভাইব্রেটর আর ড্রিলিং মেশিন নিয়ে এসেছি। আম্মাজান, আপনি সরুন, আমরা শিলনোড়ার নিচে এই জমি মেশিন ফিট করে দিচ্ছি। ওরে বাবারে, এ কি অদ্ভুত কাণ্ড! মশলা বাটার মধ্যে ড্রিলিং মেশিন কেন? আম্মা যান, একে বলে স্মার্ট ওয়ার্ক। 2 মিনিটে সব পেস্ট হয়ে যাবে। ন্যাকামো বন্ধ করো। যাও, কুয়া থেকে 5 বালতি পানি তুলে আনো। পানি তোলা? এটাও তো জিমের ভালো ওয়ার্কআউট। চল সাইমন, কুয়োর পাড়ে যাই। বস, আপনি শুধু দাঁড়িয়ে আদেশ দেবেন, বালতি টানার কাজ আমরা করব। একদম না, কাজটা এই মেয়েকেই করতে হবে। তোরা বাইরে গিয়ে বস। ঠিক আছে আম্মা যান, আমি নিজেই তুলবো। আপনি গিয়ে একটু হিন্দি সিরিয়াল দেখুন। অবন্তী কুয়োর পাড়ে গিয়ে বালতিটা কুয়োর ভেতর ফেল।
রোদ বড্ড চড়া হচ্ছে। অবন্তী বড়লোকের মেয়ে, কখনো এসব কাজ করেনি। 2 বালতি পানি তুলতেই ওর ফর্সা কপাল ঘামে ভিজে গেল। ঠিক তখনই আকাশ অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে বাড়ি ফিরল। ওর মনটা বাড়িতে পড়েছিল। উঠোনে অবন্তীকে এভাবে হাঁপাতে দেখে ওর বুকে এক অদ্ভুত টান অনুভব হলো। ও দ্রুত পায়ে এগিয়ে গেল। তুমি পারবে না অবন্তী, দাও বালতিটা আমার কাছে দাও। ওমা, আমার গম্ভীর বর দেখে অফিস ফেলে আমার জন্য ছুটে এসেছে। ফালতু কথা বলো না, রোদে তোমার মুখ পুরো লাল হয়ে গেছে। যা বলছি মানবিকতা থেকে বলছি। লাল হয়েছে তো কি হয়েছে? তোমার ভালো লাগছে না জেন্টলম্যান? চুপচাপ ঘরে যাও, আমি পানি তুলে দিচ্ছি। না, আমি যাব না। তুমি পানি তুলবে আর আমি তোমার এই হ্যান্ডসাম শরীর দেখব। অবন্তী, তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ। তোমার জন্যই তো হয়েছি বর। কাছে আসো, তোমার ঘামটা মুছে দেই। অবন্তী নিজের ওড়না দিয়ে আকাশের ভেজা কপালের ঘাম খুব যত্ন করে মুছে দিল। ওদের দুজনের চোখ এক হয়ে গেল। আকাশ নিজের আবেগ আর ধরে রাখতে পারল না। সে অবন্তীর কোমরটা এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে নিজের বুকের সাথে লেপটে নিল। অবন্তীর সুবাস ওর মগজে এক অদ্ভুত নেশা তৈরি করলো। তুমি অনেক বেশি ডিস্টার্ব করো অবন্তী, তোমাকে আমি একদম সহ্য করতে পারি না। সহ্য করতে পারো না নাকি বড্ড বেশি ভালোবেসে ফেলেছো জেন্টলম্যান? জানি না, তবে তুমি সামনে না থাকলেও আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। প্রেম হচ্ছে প্রেম। আর আজ রাতে কিন্তু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। কথা কম বলো, ঘরে চলো, মা দেখলে রাগ করবে। এরপর কেটে গেছে আরো কয়েক সপ্তাহ। আকাশ ধীরে ধীরে অবন্তীর প্রেমে পড়তে শুরু করেছে। আজ ভার্সিটির বার্ষিক উৎসব। পুরো ক্যাম্পাস আলো আর ব্যানারে সেজে উঠেছে। অবন্তী আজ ওর চিরাচরিত জিন্স কুর্তি ছেড়ে এক ভারী নীল রঙের জামদানি শাড়ি পরেছে। চুলে বেলি ফুলের মস্ত বড় মালা। আজ ওকে একেবারে পরীর মতো সুন্দর লাগছিল। আজ এই ফেস্টিভ্যালের মেন হোস্ট। অন্যদিকে আকাশ ওর ডিপার্টমেন্টের স্টলে বসে প্রজেক্টের কাজ করছিল। ওর পাশে ওর ক্লাসের রূপসী মেয়ে নাতাশা সেজেগুজে বসে গল্প করছিল। নাতাশা বারবার আকাশের গায়ে ঘেঁষে বসার চেষ্টা করছিল। দূর থেকে সাইমন এই দৃশ্য দেখছিল। সে এক ছুটে স্টেজে অবন্তীর কাছে গেল। বস, চরম বিপদ। ওই নাতাশা পেতনিটা আমাদের দুলা ভাইয়ের একদম গায়ে পড়ে কথা বলছে। ওই নাতাশার এত বড় সাহস আমার বরের দিকে নজর দেয়। বস, আপনি অ্যাকশনে যান, নইলে দুলাভাই হাতছাড়া হয়ে যাবে। ডন অবন্তী থাকতে কোনো মেয়ে আমার আকাশের দিকে তাকাতেও পারবে না। অবন্তী আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। শাড়ির কুচি এক হাতে ধরে সোজা মেন স্টেজ থেকে লাউড স্পিকার মাইকটা হাতে নিল। পুরো ক্যাম্পাসে স্পিকারে ওর গলার আওয়াজ গম গম করে উঠল। পুরো মাঠের আড্ডা এক নিমিষে নিস্তব্ধ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, বিশেষ করে CSA ফার্স্ট ইয়ারের নাতাশা, তুমি একটু ভালো করে শোনো। ওরে খোদা, অবন্তী আবার মাইক হাতে নিয়েছে কেন? এবার তো আমার ইজ্জত শেষ। আকাশ, ওই ডন আপু মাইকে আমার নাম নিচ্ছে কেন? আমার তো খুব ভয় করছে। কি হলো আবার? নাতাশা, আমার বরের পাশ থেকে 3 সেকেন্ডের মধ্যে 100 হাত দূরে সরে যাও। হ্যাঁ, নইলে কিন্তু আমাদের বসের ছেলেরা তোমার পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। জলদি সরো পেতনি, দুলা ভাইয়ের দিকে আর এই 1 ইঞ্চিও ঘেসবে না বলে দিলাম। আকাশ আমার বর, আমার সম্পত্তি। ওর দিকে তাকালে চোখ উপড়ে কফির কাপে ভাসিয়ে দেব। পুরো ক্যাম্পাসে হাসি রোল পড়ে গেল। নাতাশা ভয়ে একলাফে চেয়ার থেকে উঠে সোজা ওর বন্ধুদের আড়ালে গিয়ে লুকালো। আকাশ লজ্জায় অপমানে আর রাগে একেবারে লাল হয়ে গেল। ও স্টল ছেড়ে হনহন করে পেছনে এক নির্জন করিডোরের দিকে চলে গেল। অবন্তী শাড়িটা কোনো মতে সামলে দৌড়ে ওর পিছু পিছু গেল। করিডোরের অন্ধকার কোণায় আকাশ অবন্তীর পথ আগলে দাঁড়ালো। ও অবন্তীকে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরল। ওর চোখে তখন তীব্র রাগ আর ভালোবাসা মিশ্রিত এক অদ্ভুত চাহনি। তুমি নিজেকে কি ভাবো অবন্তী? পুরো ভার্সিটির সামনে আমার তামাশা বানানোর মানে কি? তামাশা নয় জেন্টলম্যান, ওটা ছিল আমার ভালোবাসার পাওয়ারফুল ওয়ার্নিং। তোমার এই পাওয়ারফুল ওয়ার্নিং এর জন্য আমি মুখ দেখাতে পারছি না। মুখ দেখানোর দরকার কি? তুমি শুধু আমার এই সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকবে। অবন্তী, তুমি বড্ড বেশি জেদি আর একগুঁয়ে মেয়ে। আর তুমি বড্ড বেশি হ্যান্ডসাম আর লাজুক ছেলে, তাই তো আমি পাগল। ঠিক তখনই ওখান দিয়ে থার্ড ইয়ারের কয়েকজন সিনিয়র ছেলে যাচ্ছিল। ওরা অবন্তীর এই শাড়ি পরা রূপ দেখে চেঁচামেচি শুরু করলো। ওদের একজন বললেন, বাহ অবন্তী, আজ তোমাকে যা হট আর রূপসী লাগছে না, একেবারে আগু।
এই কথা শুনে আকাশের মাথার রক ধক করে জ্বলে উঠল। ও নিজের সমস্ত ভদ্রতা ভুলে এক ঝটকায় অবন্তীকে নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেল, আর ওই ছেলেদের দিকে চোখ বড় বড় করে তাকালো। মুখ সামলে কথা বলুন সিনিয়র ভাইরা, ও আমার বিবাহিত বউ। ওর দিকে তাকালে হাত পা ভেঙে মাঠের কোনায় ফেলে রাখবো। ওরে আমার ক্রাশ রে, আমার শান্ত বরটা তো দেখছি আজ ডন হয়ে গেছে। সাব্বাস দুলা ভাই, এই তো আসল ডনের মতো ডায়লগ দিয়েছেন। সিনিয়র ভাইয়েরা জলদি কেটে পড়ুন, আমাদের দুলাভাই কিন্তু রেগে গেলে একেবারে বাঘ। ছেলেরা আকাশের এই রাগী রূপ দেখে আর অবন্তীর চামচাদের লাঠিসোঁটা দেখে ভয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। করিডোরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। অবন্তী পিছন থেকে আকাশের চওড়া পিঠে নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। সে ওর কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলল, আমার বড্ড ভালো লেগেছে জেন্টলম্যান, তুমি আজ আমার জন্য লড়েছো। আকাশ ঘুরে দাঁড়ালো। ওর ভেতরে সব রাগ এক নিমিষেই গলে জল হয়ে গেল। ও অবন্তীর ডাগর চোখ দুটোর দিকে তাকালো। অবন্তীকে বড্ড মায়ে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিল। অবন্তী একদমই এমন কিছু আশা করেনি। সেও হা হয়ে গেল, চোখে পানি চলে এলো। আমি শুধু তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে পারি অবন্তী। আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো আকাশ? এই চঞ্চল ডনকে তুমি নিজের মন দিয়ে ফেলেছো? হ্যাঁ অবন্তী, তোমার এই পাগলামি, এই জেদ এখন আমার জীবনের অভ্যাস হয়ে গেছে। তাহলে আর দেরি কেন? চলো আজ রাতে আমরা ডেটে যাব। ডেটে যাব মানে? বাড়ি ফিরতে হবে না? মা তো রেগে আগুন হয়ে আছেন। হ্যাঁ তা ঠিক, চলো। ওরা বাড়ি চলে আসে। অবন্তী যেন খুশি ধরনা অবশেষে আকাশ তার হলো। কিন্তু সেই খুশি আরো দ্বিগুণ ভালো যখন রেহনা বেগম তাকে আপন করে নিলেন। অবন্তীর কাছে সব স্বপ্নের মতো লাগছিল। পরের দিন মোতাহার সাহেব আর রেহনা বেগম মিলে ওদের দুজনকে এক প্রকার জোর করেই শ্রীমঙ্গলের একটা পাহাড়ি রিসোর্টে পাঠিয়ে দেন। ওনাদের উদ্দেশ্য ঘরের 4 দেওয়ালের বাইরে দুজন যেন কিছুটা রোমান্টিক সময় কাটায়। রিসোর্টের চারপাশটা ঘন সবুজ চা বাগান আর বড় বড় জঙ্গলে ঘেরা। বিকেলের দিকে সাইমন আর তানভীরও ছদ্মবেশে ওই রিসোর্টের বাইরে এসে হাজির হলো। ওরা গাছের লতাপাতা নিজেদের গায়ে জড়িয়ে অবন্তীকে দূর থেকে স্যালুট দিল। বস, আমরা আপনাদের ফুল প্রোটেকশনের জন্য এই পাহাড়ে চলে এসেছি। হ্যাঁ বস, জঙ্গলে যদি কোনো বনজন্তু বা শত্রু দুলাভাইকে আক্রমণ করে আমরা অ্যাকশন নেব। তোরা এই জঙ্গলে কি করছিস গাধা? তোদের গায়ে ওসব লতা পাতা কেন? বস, এটা হলো ছদ্মবেশ। বনের পশুরা ভাববে আমরাও গাছের অংশ। কিন্তু বস, বড্ড মুশকিল হয়েছে, প্যান্টের ভেতরে পাহাড়ি যোগ ঢুকে কামড়াতে শুরু করেছে। হাহা, তোদের আর প্রোটেকশন দিতে হবে না। তোরা জলদি গিয়ে কোনো হোটেলে আরাম কর। যা পাগলগুলো। অবন্তী, তোমার এই চামচারা এখানেও চলে এসেছে। ওদের পাগলামি তো থামছেই না। ওদের কথা বাদ দাও বর, এখন এই সুন্দর পাহাড়ে শুধু তুমি আর আমি। পরিবেশটা আসলেও বড্ড সুন্দর, চারদিকের বাতাসটা বড্ড মায়াবী। এই মায়াবী বাতাসে আমার বরের সাথে একটু জড়িয়ে ধরে হাঁটতে ইচ্ছে করছে। আকাশ এসে অবন্তীর হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে নিল। ওরা দুজনে চা বাগানে সরু পথ দিয়ে হাঁটতে লাগলো। অবন্তী আকাশের কাঁধে নিজের মাথাটা রাখলো। সন্ধ্যা নামতেই আকাশের মুখটা মেঘে ঢেকে গেল। পাহাড়ে আচমকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। চারপাশ পুরো কুচকুচে অন্ধকার হয়ে গেল। রিসোর্টের মেন লাইনে বিদ্যুৎ এক নিমিষে চলে গেল। জানালাগুলো বাতাসে ধরম ধরম করে কাঁপছিল। হঠাৎ এক বিকট শব্দে মস্ত বড় বজ্রপাত হলো। এতদিনের সাহসী ক্যাম্পাসের ডন অবন্তী চমকে উঠল। সে ভয়ে এক বিকট চিৎকার করে বিছানা থেকে লাফ দিয়ে সোজা আকাশের বুকের উপর গিয়ে পড়ল। ও আকাশকে এত শক্ত করে জড়িয়ে ধরল যেন ওকে ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। আকাশ, ওরে বাবারে, আমি বড্ড ভয় পাচ্ছি। আমাকে শক্ত করে ধরো প্লিজ। ভয় নেই অবন্তী, আমি আছি তো। তোমার কিচ্ছু হবে না সোনা। লাইটটা জ্বালো না আকাশ, এই অন্ধকারে আমার বড্ড দম বন্ধ হয়ে আসছে। বিদ্যুৎ চলে গেছে অবন্তী, তুমি আমার বুকে মুখ লুকিয়ে রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো আকাশ? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। পাগল মেয়ে, তোমাকে ছেড়ে আমি যাব কোথায়? তুমি তো আমার পুরো আকাশ। অবন্তী আকাশের বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছোট থেকে ও বৃষ্টি, বিদ্যুৎ চমকানো আর ঝড় খুব ভয় পায়। ওকে এই অবস্থায় দেখে আকাশে আজ প্রথমবার মনে হলো এই মেয়েটা বাইরে যতই ডনগিরি দেখাক না কেন, ভেতরে ও বড্ড ইনোসেন্ট আর নানা রকম আর নরম একটা সাধারণ মেয়ে। ওর ভেতরে তীব্র পুরুষত্ব আর ভালোবাসা এক নিমিষে জেগে উঠল। ও পরম যত্নে অবন্তীকে বিছানা নরম চাদরের উপরে শুইয়ে দিল।
জানালা দিয়ে আসা চাঁদের আবছালোয় আর বাইরের বিদ্যুৎ চমকানিতে অবন্তীর রূপটা এক অদ্ভুত মায়ে জলজল করছিল। আকাশ ওর উপর ঝুঁকে এলো ও নিজের হাত দিয়ে অবন্তীর চোখের চশমাটা খুলে পাশের টেবিলে রাখলো। আর শান্ত চোখ দুটো আজ কামনার আর ভালোবাসায় তীব্র হয়ে উঠছিল। আজ থেকে তুমি আর ক্যাম্পাসের ডন নও অবন্তী। আজ থেকে তুমি শুধু আমার আদরের বউ। আমি তোমার কাছে আজ সম্পূর্ণ হেরে গেলাম আকাশ। আমাকে তোমার নিজের করে নাও। তোমাকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি যত্নে রাখবো সোনা। আকাশ আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। ও অবন্তীর কপালে এক গভীর চুমু খেলো। ওর ঠোঁটের উষ্ণতায় অবন্তী নিজের চোখ দুটো বুজে ফেলে। আকাশ ধীরে ধীরে ওর নাক নরম গাল বেয়ে ওর ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটো চেপে ধরল। অবন্তীও ওর ভেতরের সমস্ত চঞ্চলতা দিয়ে আকাশের ঠোঁট কামড়ে ধরল। ওদের দুজনের নিঃশ্বাসের গতি বড্ড দ্রুত হয়ে উঠল। পুরো ঘরের ভেতর এক অদ্ভুত রোমান্টিক সুবাস ছড়িয়ে পড়ল। আকাশ অবন্তীর নীল শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল। বিদ্যুতের আলোয় অবন্তীর ফর্সা কোমর পেট এক নিমিষেই চমকে উঠল। আকাশ অবন্তীর কোমর জড়িয়ে ধরে ওকে নিজের শরীরের সাথে লেপ্টে নিল। অবন্তী এক অদ্ভুত তৃপ্তি শব্দ করে আকাশের পিঠে নিজের নখ দিয়ে শক্ত করে খামচে ধরল। ওদের ভেতরে দীর্ঘদিনের মান অভিমান আর দূরত্ব এক নিমিষেই গলে জল হয়ে গেল। ওরা দুজনেই এক অন্য দুনিয়ায় হারিয়ে গেল। আকাশ বড্ড লাগছে, একটু আস্তে করো না লক্ষ্মীটি। একটু সহ্য করো সোনা, আমি তোমাকে বড্ড ভালোবাসবো আজ। আমি তোমার এই ভালোবাসার সাগরে আজ ডুবে যেতে চাই আকাশ। আজ আমাদের মাঝখানে কোনো বাধা থাকবে না অবন্তী, তুমি শুধু আমার। রাত যত গভীর হতে লাগলো ওদের ভেতরে ভালোবাসার তীব্রতা ততই বাড়তে লাগলো। পরের দিন সকালবেলা পাহাড়ের বুকে এক মিষ্টি সোনা রোদ উঠেছে। রিসোর্টের বারান্দায় আকাশ আর অবন্তী পাশাপাশি বসে আছে। অবন্তী পরনে এবার একটা সুন্দর সুতির হালকা শাড়ি, চুলে বিলি ফুলের মালা। ওকে আজ সত্যিকারের এক মিষ্টি এবং শান্ত গৃহিণী লাগছিল। আকাশ ওর পাশে বসে বড্ড তৃপ্তি করে কফি খাচ্ছে। ঠিক তখনই রিসোর্টের মেন গেট দিয়ে সাইমন আর তানভীর এসে দাঁড়ালো। ওদের পরনে এবার লুঙ্গি আর পাঞ্জাবি। ওরা দুজন অবন্তীকে দেখে বড্ড নম্রভাবে হাত জোড় করলো। বস, আমরা এখন থেকে সব ডনগিরি আর চামচাগিরি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, দুলাভাইয়ের মতো জেন্টলম্যান দেখার পর আমাদেরও ভালো মানুষ হতে ইচ্ছে করছে। খুব ভালো সিদ্ধান্ত তোদের। তোরা এখন পড়াশোনায় মন দে যা আপাতত, আর তোদের সব দায়িত্ব আমার। থ্যাংক ইউ বস। আমরা ক্যাম্পাসের সামনে একটা চায়ের দোকান দেব ঠিক করেছি। দোকানদারের নাম দেব, ডন বসের জেন্টলম্যান চা স্টল। কেমন হবে দুলাভাই? নামটা বড্ড দারুণ তানভীর, তোদের এই ভালো কাজে আমি সব রকম সাহায্য করব। ঠিক তখনই পেছন থেকে সারপ্রাইজ নিয়ে হাজির হলেন রেহেনা বেগম আর মোতাহের সাহেব। ওনারা ওনাদের নতুন বউ আর ছেলেকে দেখার জন্য সকালেই গাড়িতে শ্রীমঙ্গল চলে এসেছেন। রেহেনা বেগম অবন্তীর এই শান্ত মিষ্টি রূপ দেখে চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। উনি এক ছুটে এসে অবন্তীকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আমার বউটা তো দেখছি পুরো বদলে গেছে। আজ থেকে তুই এই মোতাহারের ভিলার আসল নারী। আম্মা জান, আপনি এসেছেন। আমি আপনার জন্য আজ নিজের হাতে স্পেশাল কফি বানাবো। না সোনা, আজ আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর আমি হলাম এই রানীর সবচেয়ে সুখী শ্বশুর। আকাশ, তুই বড্ড ভাগ্যবান রে। হ্যাঁ বাবা, আমি আসলেও বড্ড ভাগ্যবান। অবন্তী আমার জীবনে না এলে আমি ভালোবাসার মানেই বুঝতাম না। আর তুমি না এলে এই ডন অবন্তী কোনোদিন শান্ত হতে পারতো না জেন্টলম্যান। আই লাভ ইউ অবন্তী, তোমার এই চঞ্চল রূপটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আই লাভ ইউ টু আমার শান্ত বর। আজ থেকে আমি আজীবনের জন্য তোমার এই প্রেমের খাঁচায় বন্দি। পুরো পরিবার একসাথে খিলখিল করে হেসে উঠল। বিয়ের 1 বছর কেটে গেছে। অবন্তী এখন 8 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু ওর ভেতরে সেই ডন স্বভাব মাঝে মাঝে নাড়াতে ওঠে। ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে অবন্তী আচার খাচ্ছে। পাশে বসে আকাশ ওর পা টিপে দিচ্ছে। একটু পরে এসে উঠোনে দাঁড়িয়ে সাইমন আর তানভীর ওদের নতুন ডিউটির রিপোর্ট দিচ্ছে। বস, আপনার হুকুম মতো পুরো এলাকার সব গুন্ডাদের ওয়ার্নিং দিয়ে এসেছি। হ্যাঁ বস, বলে দিয়েছি আমাদের ছোট ডন পৃথিবীতে আসার পর যেন কেউ এলাকার পটকা না ফাটায়। বাচ্চার ঘুমে ডিস্টার্ব হলে পিঠের চামড়া থাকবে না। তোমরা কি পুরো পাগল হয়ে গেছো? আমার বাচ্চা শান্তশিষ্ট জেন্টলম্যান হবে,
কোনো ডন হবে না। একদম চুপ করো জেন্টলম্যান। ডনের বাচ্চা ডনই হবে। সাইমন, তোরা বাচ্চার নাম সিলেক্ট করেছিস? জি বস, ছেলে হলে নাম হবে কালা জাহাঙ্গীর, আর মেয়ে হলে লেডি ডন সুলতানা। ওরে আমার কপাল, এসব কেমন নাম? মা, তুমি একটু এসে এই পাগলদের থামাও। রান্নাঘর থেকে বেলুন হাতে ছুটে এলেন রেহেনা বেগম। তবে উনি এবার রেগে আছেন আকাশের উপর। খবরদার আকাশ, আমার লক্ষ্মী বৌমার পছন্দের উপরে কোনো কথা বলবে না। মা, তুমিও ওনার দলে চলে গেলে? কালা জাহাঙ্গীর কোনো ভদ্র বাচ্চার নাম হতে পারে? কেন হবে না? নামটা বেশ সুন্দর, রাজা রাজা ভাব। অবন্তিমা, তুমি বেশি করে আচার খাও, আর কিছু লাগলে আমাকে বলো। থ্যাংক ইউ আম্মাজান, আপনি আমার সকল ব্যাকআপ টিম। আকাশ তো শুধু খিটখিট করতে পারে। আমি খিটখিট করি? এই 8 মাস ধরে মাঝরাতে তোমার আইসক্রিম আর তেঁতুলের আবদার কে পূরণ করে? ওটা তো বরের ডিউটি জেন্টলম্যান। সাইমন, তোরা এখন যা, বাচ্চার জন্য একটা সোনার চেন গড়িয়ে রাখবি। ইয়েস বস, ডন ফ্যামিলির প্রথম মেম্বার, চেন তো স্পেশাল হবে। আশিদুল্লাহ ভাই। সাইমন আর তানভীর চলে যেতে রেহেনা বেগমও হেসে রান্নাঘরে ঢুকলেন। ড্রয়িং রুমে এখন শুধু আকাশ আর অবন্তী। আকাশ মুখ ফুলে বসে রইল। অবন্তী মুচকি হেসে আকাশের কোলের উপর নিজের মাথাটা রাখলো। ওর ভারী শরীরটা আকাশের গায়ের সাথে মিশে গেল। রাগ করলে বর, একটু আদর করে দাও না। আদর করব না? তুই সারাক্ষণ আমাকে ধমকাও, আর ওই চামচাদের নিয়ে বাচ্চার মাথা খাচ্ছ। আরে বোকা, আমি তো মজা করছিলাম। বাচ্চার সুন্দর একটা নাম তুমিই রাখবে। সত্যি বলছো অবন্তী? আমার পছন্দ করা নাম তোমার ভালো লাগবে তো? কেন হবে না? অবশ্যই হবে। আকাশ অবন্তীর ফর্সা গাল দুটো নিজের 2 হাতে দিয়ে ধরল। ওর চোখে এখন উপচে পড়া ভালোবাসা। ও ঝুঁকে এসে অবন্তীর ঠোঁটে একটা আলতো চুমু খেল। অবন্তীও আকাশের গলার টাইটা ধরে ওকে আরো কাছে টেনে নিল। আমি আমাদের বাচ্চার নাম রাখবো আকাশী। একদম তোমার মতো চঞ্চল আর মিষ্টি হবে। নামটা বড্ড সুন্দর আকাশ, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমার মিষ্টি ডন বউ। অবন্তী আকাশের বুকে নিজের মুখটা লুকিয়ে এক বুক শান্তি খুঁজে পেল। আকাশ মুচকি হেসে কপালে চুমু খেল।